আসসালামু আলাইকুম। ডক্টর আয়শা রাইসুল ফেসবুক পেজ এর সকল লাইক ও ফলোয়ার বৃন্দদেরকে রাত্রিকালীন শুভেচ্ছা। ব্যক্তিগত জীবন, কর্মজীবন ও হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে খান ক্লাসিক্যাল হোমিওপ্যাথি প্রেজেন্টস হোমিও আড্ডা অনুষ্ঠানে আমি মোহাম্মদ রাইসুল ইসলাম এবং আজকে আমাদের অতিথি ডক্টর ওয়াই এ আরিফ, মেডিকেল অফিসার, সরকারি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, মিরপুর 14। যে অনুষ্ঠানটি আমরা করছি সেটি 3টি ভাগে হচ্ছে। তো আমি ডাক্তার ওয়াই আরিফ স্যারের জ্ঞাতার্থ আমাদের শ্রোতাদের জানানোর জন্য বলছি যে আমরা আজকে ওনার ব্যক্তিগত জীবন, কর্মজীবন এবং হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে কিছু অজানা গল্প আমরা জানব। তো আমি স্যার প্রথমে আপনার কাছে জানতে চাই আপনার ব্যক্তিগত জীবনের কিছু গল্প যা আপনি সংক্ষিপ্তভাবে আমাদের কাছে উপস্থাপন করবেন। স্যার, আপনি প্রস্তুত? আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব রাইসুল ইসলাম খান এরকম একটা সুন্দর সুযোগ দেওয়ার জন্য, বিশেষ করে হোমিওপ্যাথির উদ্দেশ্যে আমাদের আজকের এই যে আয়োজন, বিশেষ করে যারা হোমিওপ্যাথ যারা আছেন এবং যারা হোমিও অনুরাগী যারা আছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন। এবং যে পেজ থেকে আলোচনা হচ্ছে সেই পেজে যারা শুনছেন, যারা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আসলে প্রত্যেক মানুষেরই তো ব্যক্তিগত জীবন থাকে, মানুষের একটা সূচনা থাকে, উত্থান থাকে, পতন থাকে, সবকিছুর মধ্য দিয়েই একজন মানুষ এগিয়ে যায়, একজন মানুষের জীবনের একটা রেখা সূচনা হয় এবং জীবনের একটা রেখা বিস্তৃত হতে থাকে। তো আমার এবারে শৈশব, শিশুকাল কেটেছে বগুড়ায় আমার নানা বাড়ি, আমার জন্ম ওখানে। আর আমার হোম ডিস্ট্রিক্ট পিরোজপুরে, মঠবাড়িয়াতে আমার পৈতৃক ভূমি রয়েছে। এবং আমার ফাদার, তিনি একজন প্রসিদ্ধ চিকিৎসক ছিলেন, হোমিও চিকিৎসক ছিলেন, আপনারা অনেকে জানেন, ডাক্তার ইনু আহমেদ ফিরোজ। উনি ইন্তেকাল করছেন, প্রায় 2 বছরের কাছাকাছি সময় ইন্তেকাল করেছেন। তো আমার বাবা, ওনারা বেশ বড় একটা ফ্যামিলি ছিল, অনেক বড় ফ্যামিলি ছিল। আমার ফুপু, বাবা, এনারা অনেকটা বড় ফ্যামিলি ছিল, 9 ভাই বোন। আর আমি এখন আমার ফ্যামিলি নিয়ে থাকি। আমার মা আছে পরিবারে, আমার সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে, এবং আমার স্ত্রী, আমার মা, এ নিয়ে আমার এই ছোট্ট পরিবার, এ নিয়ে আছি। তো অনেক স্মৃতির কথাই মনে পড়ে, আসলে বলতে গেলে তো অনেক কিছু চলে আসে, ফ্যামিলির কথা বলতে গেলে অনেক পরিচয় চলে আসে। আমি আস্তে আস্তে বলবো সেই বিষয়গুলো। আচ্ছা, তো স্যার আমি প্রথমে যে জিনিসটা আপনার ছোট্ট যে আসলে কোনো স্মৃতি থাকে সেটা আপনি আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে বলতে পারেন। হ্যাঁ, অনেক স্মৃতি আছে। আমি দু একটা স্মৃতি উল্লেখ করি। তখন একেবারে শৈশবকাল, যখন আমি স্কুলে হয়তো ভর্তি হয়েছি, সেই সময়কার ঘটনা মনে পড়ছে আজকে। আমি খুব পছন্দ করতাম ডিম ভাজি, হ্যাঁ, যেটাকে মামলেট বলে, এটা ছোটবেলায় খুব পছন্দ করতাম। আমার আম্মা ওই মুরগি পালতো, মুরগি ডিম দিত, আর ডিমের গায়ে আবার ডেট দিয়ে রাখতো। হ্যাঁ, তো আমার নানি বাড়িতে একটা অনেকটা উঁচু খাট ছিল, ওই আপনার কাঁঠালের কাছের তৈরি করা, মানে অনেক পুরনো একটা খাট, আপনার মিউজিয়ামে গেলে দেখতে পারবেন ওই ধরনের খাট, কারুকার্য। তো ওটার নিচে একটু ঠান্ডা প্লেস, ওই সময় তো ফ্রিজ ছিল না, ঠান্ডা প্লেসে ওই ডিমগুলো একটা মাটির বাসনে রেখে দিত। আমি ওখান থেকে হামাগুড়ি দিয়ে দিয়ে নিয়ে আসতাম একটা করে, আম্মা ওটা মামলেট করে দিত, খেতাম। স্কুল থেকে এসে এরকম একদিন খাবো, আমার এক খালাতো বোন, সে বলছে যে আরিফ, আজকে আমি তোকে ডিম ভেজে দিই, খুব মজা লাগবে, অনেক মজা করে ভেজে দিই। তো আমি তো প্রথমে রাজি হই নাই,
তা কারণ সবসময় আম্মা ভেজে দেয়। আচ্ছা, তো ঠিক আছে ভেজে দাও, আমাকে অনেক মানে মানে ম্যানেজ ট্যানেজ করে আচ্ছা, আচ্ছা। সে ভেজে দিবে, সেও খুব মানে এনজয় করতেছে বিষয়টা। তো ঠিক আছে, সে খুব মজা করে ভেজে দেবে। তো যখন সে ভাজা শুরু করছে, কিছুক্ষণ পরে ঘ্রাণ পাচ্ছি, যে পোড়া ঘ্রাণ পাচ্ছি। কি ব্যাপার? তো গিয়ে দেখি সে মানে আচ্ছা, এতটা আচ্ছা। কষ্ট করে ভাজতে গিয়ে হিটটা বাড়িয়ে দিছে, ব্যাস ডিম পুড়ে শেষ, মানে মজাটা শেষ। হ্যাঁ, এই ঘটনাটা প্রায়ই মনে আহ, পড়ে, এবং যখন আমরা মানে কাজিনরা যখন একত্রিত হই, এটা প্রায়ই মনে পড়ে, আমরা গল্প করি। এই একটা ঘটনা গেল। আরেকটা মজার ঘটনা, এবং সেটার সাথে একই সাথে মজার এবং ক্রিটিক্যাল একটা মুহূর্ত, দুঃখপূর্ণ একটা ব্যাপার ছিল। তা হচ্ছে আমি বগুড়া ব্যাটালিয়ন স্কুলে পড়তাম ওই সময়। তো বগুড়াতে আচ্ছা, আমার আচ্ছা। সূচনা। তো ছোটবেলা থেকে বেশ ভালো রেজাল্ট হতো, কারণ আমার আম্মা খুব কড়া ছিল, খুব শাসন করতো, এবং পড়ালেখার পাশে খুব স্ট্রিক্ট। তো একদিনকার ঘটনা, আমার ক্লাসমেট, সে আমার কাজিন। তো আমরা একই সঙ্গে যেতাম স্কুলে, আবার একই সঙ্গে আসতাম। তো আমাদের এক ম্যাডাম, নাদিয়া ম্যাডাম, আমাদের ম্যাথ ক্লাস প্রচন্ড রাগী ছিল এবং খুব কড়া ছিল। তো ওনার ক্লাসে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের আত্মায় আর কোনো মানে থাকতো না, এবং ম্যাথে আমি খুব ভয় পেতাম, যদিও ভালো করতাম। তো এবং সবাই ভয় পেত ক্লাসে। তো আমার ক্লাসমেট, সে আমাকে অনেক সময় কিন্তু ওই যে বাচ্চারা যে ভয়ে বাথরুমে যাওয়ার জন্য আহ, অনেক সময় যে বাথরুমে থাকে। আসলে আপনার মাইক্রোফোনটা একটু মিউট করে দেন, শব্দ আসতেছে। শব্দ আসতেছে, মাইক্রোফোনটা একটু মিউট করে দেন। এখন ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, এখন ঠিক আছে। জি, জি। এখন ঠিক আছে? না, এখনো মিউট ওকে। হয় নাই, একটু মিউট করুন। আপনি মিউট করে দিলে আমি কথাগুলো বলি, আবার আপনি আনমিউট করে দিবেন। এবার ঠিক আছে। হ্যাঁ, তো যে বিষয়টা বলছিলাম, জি, জি। হ্যাঁ, তো আমার ওই কাজিনের, আমরা একই মেট ছিলাম। ওর বেশ বাথরুমের চাপ পেয়েছে, বাট সে বলছে না, ভয়ে বলছে না। ও আমাকে বলতেছে, আমি বলছি ঠিক আছে তুমি বলো, ম্যাডামকে বলো। তো বলছে না। তো এরম করতে করতে শেষ যাচ্ছিল, এরম করতে করতে টাইম জি। পাস হয়ে যাচ্ছে, চাপটা বাড়তেছে। তো কিছুক্ষণ পরে আমি গন্ধ পাচ্ছি, কি একটা গন্ধ পাচ্ছি। দেখি, ওদিকে তাকাই দেখি যে ও আচ্ছা, পুরা কাপড় চোপড় সব নষ্ট করে ফেলছে। সে ভয়ে বলতে পারে নাই ম্যাডামকে আচ্ছা, যে আচ্ছা। ম্যাডাম আমি বাথরুমে যাবো। এখন আমরা আসবো কিভাবে, আসবো? আচ্ছা, আচ্ছা। রিক্সায় উঠবো, রিক্সাওয়ালা তো নিতে যাচ্ছে না, এই অবস্থা। হ্যাঁ, এবং সে তো বসলে আপনার পুরো রিক্সা তো নষ্ট হয়ে যাবে। এখন দুজনে হাঁটা শুরু করছি স্কুল থেকে, হাঁটতেছি, আর ওকে আমি বকাবকি দিচ্ছি, এই তুমি এটা কি করছো, গন্ধে তোমার পাশেও হাঁটা যায় না, হ্যাঁ তুমি বলবো না। আচ্ছা, সে আচ্ছা। কাঁদতেছে আর হাঁটতেছে, কাঁদতেছে আর হাঁটতেছে। এই একটা খুব মজার স্মৃতি, মানে ওই সময়কার দুঃখকর কষ্টকর ব্যাপার, বাট আচ্ছা। বর্তমানে এগুলো মানে মনে বলে খুব মজা, মানে আনন্দ লাগে বিষয়টা, যে কতটা শৈশব কেটেছে, কত ঘটনা বহুল ভাবে। আরো অনেক ঘটনা আছে। একটা স্কুল লাইফের একটা ঘটনা বলি, আরেকটা ঘটনা বলি। এই ঘটনাটা অত্যন্ত আমার মাঝে 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 মনে হয়, যে ঘটনাটা আমি মণিপুর স্কুলে, সেখানে ক্লাস 9-এ আমি ভর্তি হই মণিপুর স্কুলে। এবং আপনারা জানেন মণিপুর স্কুল বেশ ওই সময় ঢাকা শহরের মধ্যে 4টা স্কুলের মধ্যে একটা স্কুল ছিল, এবং অনেক ডিস্টেন্স করতো। একটা নামকরা স্কুল। জি। অনেক ভালো একটা রেজাল্ট। শব্দ আসতেছে। হ্যাঁ, একটা শব্দ আসতেছে, আপনি একটু আনমিউট করে দিবেন? ওই যে আপনার নিচে বাম পাশে অডিওতে ক্লিক করে। হুম। হ্যাঁ, হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, তা আমি কথা শেষ করি, তারপরে আপনি আবার আনমিউট করে কথা বলবেন। হ্যাঁ, হ্যাঁ, তো মণিপুর স্কুলে, সেখানে আমি পড়তাম সেনাপল্লী স্কুলে। সেনাপল্লী স্কুল থেকে ভর্তি পরীক্ষায় মণিপুর স্কুলে ভর্তি হলাম, এবং ভর্তি পরীক্ষায় আমি ফার্স্ট হয়েছিলাম। তো ভর্তি হওয়ার পর মণিপুর স্কুলে একটা নিয়ম ছিল, ওখানে ক্যাপ্টেন্সি নির্ধারণের জন্য একটা ভোট হতো। হ্যাঁ, তো ভোটে আমি সেখানে জয়েন করলাম, এবং আমার সঙ্গে আরো 3 জন জয়েন করলো আমরা মেম্বার হিসেবে। এবং ভোটে যে ব্যাপারটা ঘটলো, আমার এগেইনস্টে যে ছিল, ভোটটা আমি নিজেকে না দিয়ে, ওখানে ওখানে নিজেকেও ভোট দেওয়া যেত। আমি নিজেকে না দিয়ে, আমি আমার এগেইনস্টে ছিল দাঁড়িয়েছিল, তাকে আমি ভোটটা দিয়েছি।
এটা স্যার এটা লক্ষ্য করছে। বাট যেটা হলো যখন কাউন্ট হলো ভোটটা তখন মানে আমার ধারে কাছেও সেই ছিল না, মানে প্রতিদ্বন্দ্বী হিসেবে। হ্যাঁ, ওরা ছিল এলাকার স্থানীয় এবং তারা স্কুলে দীর্ঘ বছর যাবত লেখাপড়া করছে, ছোটবেলা থেকে লেখাপড়া করছে। তো আমি একজন নিউ কামার, নতুন এসে নির্বাচিত হয়ে গেলাম ক্যাপ্টেন্সিতে। ওরা মেনে নিতে পারলো না মনে মনে। বাট স্যার প্রশংসা করলো যে দেখো সে নিজের ভোটটা নিজে দেয় নাই, হ্যাঁ অন্যকে দিয়েছে, বাট সে কিন্তু নির্বাচিত হয়েছে, তোমরা নির্বাচিত করেছো। এরপর থেকে যেটা হলো ওরা মানে ওরা আমাকে মেন্টালিটি মেনে নিতে পারলো না। এটা বোঝেন তো যে এই ধরনের এই বয়সের ছেলে পেলেদের সঙ্গে একটা মানে নেতৃত্ব দেওয়ার একটা ভাব, হ্যাঁ এই ধরনের একটা সংঘাতপূর্ণ মানসিকতা থাকে। তো বিভিন্ন সময়ে আমার যে মানে কমান্ড গুলো মানতো না, বা স্যার যে কমান্ড গুলো দিত যেগুলো আমি স্যারের হয়ে বলতাম এগুলো মানতো না অনেক সময়, যাই হোক আমি মেনে নিতাম। এরকম করতে করতে একদিন খুব চরম পর্যায়ে চলে গেল, তখন আমি বাধ্য হলাম তাদের বিষয়ে স্যারকে জানানোর জন্য, এবং স্যার তাদেরকে বেশ পানিশমেন্ট দিল বিষয়টা নিয়ে। তো পানিশমেন্ট দেওয়ার পরে আরো পরিস্থিতি খারাপ হয়ে গেল। তা ওরা বেশ 4 জন মিলে একটা প্ল্যান করলো যে আমাকে মানে উত্তম মাধ্যম দিবে আর কি, বাট স্কুলে তো পারছে না। তো কি করে, ওদের যারা পরিচিত জন যারা ছিল তাদের দ্বারা আমার কাছে পাঠিয়ে দিত যে আরিফকে গিয়ে বলবো যে আহ, অমুক রাস্তা দিয়ে নিয়ে যাব, নাহলে ঝামেলা হতে পারে, ঝামেলা করতে পারে। তো ওদের মোটিভেশন বুঝতে পেরে আমি বললাম ঠিক আছে দরকার নাই, আমি নিজে করে দিবো। এরকম বেশ কিছুদিন চললো, বাট আমি দেখলাম যে পরিস্থিতি আস্তে আস্তে আরো খারাপ হচ্ছে, মানে ওরা ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তখন চিন্তা করলাম এটা একটা সলভ করা দরকার, কিভাবে সলভ করবো বিষয়টা। তখন আমার এক বন্ধু ছিল, খুব বিশ্বস্ত ছিল, তো আমি ওকে বললাম যে তুমি একটা কাজ করবা, তুমি স্যারকে এই সমস্ত বিষয়গুলো জানিয়ে রাখবা, আর আমি ওখানে যাচ্ছি, ওরা আমাকে যেখানে যেতে বলেছে আমি ওখানে যাব, এবং আরো ক্লাসমেট যারা আছে ওদেরকে বলে রাখবা যে ওরা যাতে আশেপাশে থাকে। বাট আমি ওখানে একাই যাব, তোমরা আড়ালে থাকবা, আর স্যারকে বিষয়টা বলে রাখবা, আমাদের যে ক্লাস টিচার ছিল তিনাকে। তো এ বলে আমি গেলাম। তো আমি যখন মানে কাছাকাছি যাব এমন সময় আমার ওই ক্লাসমেটটা খুব মোটা সোটা ছিল, স্বাস্থ্যবান ছিল, খুব মানে ক্ষিপ্র গতিতে এসে আমার বুক লক্ষ্য করে সে একটা লাথি ছুটছে। তো যখন লাথি ছুটছে, আল্লাহর অশেষ রহমত, খুব মোটা সোটা স্বাস্থ্য, তো সে নিজেকে আর ব্যালেন্স করতে পারে, সে নিজেই পড়ে গেছে, আমার গায়ে কোনো টাচ করেনি, নিজেই পড়ে গেছে। আচ্ছা, আচ্ছা। যেই পড়ে গেছে, হ্যাঁ, তখন আশেপাশে যারা বন্ধুরা ছিল সবাই এসে ধরছে, এই তুমি কি করতেছো, ওকে ডাকছো কথা বলবো, তা এইটা কেন, এইসব কেন। যাই হোক ওখানে তো আর তেমন কিছু ঘটলো না। এরপরে আমরা সবাই ক্লাসে চলে আসলাম। তো ক্লাসে স্যার তো সবই জানে যে কি ঘটনা ঘটছে। তো ঢোকার পরে কি ব্যাপার, আচ্ছা। তোমরা এই সময় কেন আসলে, কারণ আমি মানে টাইম টেবিল সেট আপ করেছিলাম যাতে করে এমন একটা সময় ওরা ওদের সঙ্গে আমি মিট করি যে সময়টার পরে স্যারের মুখোমুখি হতে হয়। এই জন্য বলেছিলাম যে ক্লাসের এতটা আগে মানে এত সময় আগে তোমাদের সাথে মিট করব। তো ওইরকম ভাবে আর কি ব্যাপার তোমরা এত দেরি করলে কেন? তো আমরা সবাই চুপচাপ, কোনো কথা বলছি না। তখন যেই ছেলেটা স্যারকে আগে ছিল, ওকে স্যার দাঁড় করে দিল, জি। এই বলো কি হয়েছে, তোমরা লেট কেন লেট করছো তখন। ও ভয়ে ভয়ে সমস্ত কিছু খুলে বলল। বলার পরে এখন তো মানে পুরা সমস্ত আচ্ছা। বিষয়টা স্যারের সামনে প্রকাশিত হয়ে গেল। স্যার খুবভাবে চরম ব্যবস্থা নিল। তো এরপর থেকে ওরা আমার মানে আচ্ছা। এতটা ক্লোজ হয়ে গেল, মানে ওরা এতটা ক্লোজ হয়ে গেল, মানে অন্যরকম একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেল ওদের সঙ্গে। এবং পরবর্তীতে যখন পরবর্তী বছর আবার যখন নির্বাচন আসলো, 1 বছর পর পর ওখানে চেঞ্জ হতো, তখন ওরা বলছে ঠিক আছে তুমি দাঁড়িয়ে যাও, তোমাকে আমরা নির্বাচিত করব, হ্যাঁ তোমার সঙ্গে আমরা আছি। আমি বললাম, দরকার নাই ভাই, সামনে এসএসসি পরীক্ষা দিতে হবে, ওইসব দরকার নাই, তোমরা ক্যাপ্টেন্সিতে করো। এবং মণিপুর স্কুল থেকে এসএসসি পরীক্ষায় আহ, ওই সময় ফার্স্ট আমরা জিপিএ ফার্স্ট ব্যাচ ছিলাম, 4.75 জিপিএ পয়েন্ট পেয়েছিলাম। এবং মানে সারা ঢাকা সহ পরে অল্প সংখ্যক স্টুডেন্ট ছিল ওই সময় 4.75। এখন তো ফাইভ তখন তো অ্যাভেলেবেল, মানে আমরা আপনার জিপিএ এই ফার্স্ট ব্যাচ। হ্যাঁ, রাইট। তখন তো অ্যাভেলেবেল ছিল না এতটা। তো যাই হ্যাঁ হোক, হ্যাঁ জি আরিফ ভাই, আমরা আপনার শৈশবের অনেক কথা ছোটবেলার শুনে অনেক ভালো লাগলো। আসলে এই স্মৃতিগুলো কখনোই ভোলার নয়। তো ভাবে সেটা আপনি এক কথায় বা একটু ডিটেলস আপনি বলতে পারবেন। তো আমি সেই কোশ্চেনে যাচ্ছি।
তো সেখানে আমি ১ম এই আসলে বলব যে আপনার জীবনে যদি কোন দুঃখ থাকে যে এই জিনিসটার কারণে আপনি খুব কষ্ট পেয়েছেন জীবনে। এটা খুব সংক্ষিপ্তভাবে যদি আপনি একটু বলেন। আসলে মানুষের জীবনে যে দুঃখ থাকে, হ্যাপিনেস এন্ড সরো কামস বাই টার্ন। এই দুঃখ মানুষকে কিন্তু রাইট। এগিয়ে নিয়ে যায়। তো আমার দুঃখটা ছিল হচ্ছে আমি ছোটবেলায় আমার মানে ফাদারের সান্নিধ্যটা পাইনি। হ্যাঁ? সামহাউ আমার ফাদারের সঙ্গে মিটটা হতো অনেক দেরিতে। এটা দুঃখ ছিল। আমি বগুড়ায় লেখাপড়া করেছি, আমার ফাদার ঢাকায় থাকতো। তো এই দুঃখটা আমার ভিতর সবসময় ছিল এবং আমি আমার ফাদারকে সবসময় বলতাম এই দুঃখের কথাটা। এবং সেই দিক বিবেচনা করে আমার সন্তান ওদেরকে আমি চেষ্টা করি যে সেই সময়টা দেয়ার। হ্যাঁ, এটা একটা দুঃখ ছিল আমার। এবং মানুষের তো সবচেয়ে খুব পূর্ণ খুব ভালো। আরো অনেক দুঃখ, অনেক বেদনা, অনেক যন্ত্রণা আছে। প্রত্যেকের লাইফেই থাকে। বাট এগুলোর মধ্যে দিয়েও একটা অর্জন আছে যে মানুষ কিন্তু যেখানে ঘাটতি থাকে ওই জায়গা থেকে মানুষের একটা অর্জন হয়। এছাড়া জীবনে চলার পথে চেষ্টা করেছি বিশেষ করে হোমিওপ্যাথিক অঙ্গনে অর্গানাইজেশন করে এবং হোমিওপ্যাথিক অঙ্গন লেখালেখি করে ফেসবুক আপনারা দেখেছেন দেওয়ার চেষ্টা করেছি। তারপরে অনেকে সেখানে তাদের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে না উঠতে পেরে এমন কিছু ঘটনা ঘটিয়েছে যেগুলো আমাকে বেশ মানে দুঃখিত করে, দুঃখ দেয়। বাট তারপরেও আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই তো আরকি। ইনশাআল্লাহ। তো যাক আমি আরেকটা জিনিস আমি আপনার কথা ধরে একটু জানতে ইচ্ছে করছে। সেটা হচ্ছে যে কতক্ষণ আগে আপনি কথায়, কথায় বলছিলেন যে আপনার আমি জানতে চাইবো যে আপনি আপনার বাবাকে বেশি ভয় পেতেন নাকি আপনার আম্মুকে বেশি ভয় পেতেন? অবভিয়াসলি আম্মাকে। যে হ্যাঁ, এটা আম্মাকে খুব ভয় পেতাম। তাই? খুব শাসনে রাখতো, আচ্ছা, একটা আচ্ছা। এইজ পর্যন্ত অনেক শাসনে রেখেছে। হ্যাঁ? এবং ছোটবেলার যে আচ্ছা। শৈশবের তো আমি যে এখন আনন্দ, আপনার আচ্ছা, বাইরে ঘোরাফেরা করা, হাসি ঠাট্টা করা, বন্ধুদের সঙ্গে বলেন। মেশা, এগুলো অনেকটাই হ্যাম্পার্ড হইছে। মানে আম্মা সবসময় আগলে রাখতো। মানে আমি আমার আচ্ছা, আচ্ছা। আমার একটা সন্তান হওয়ার কারণে সে সবসময় আগলে রাখতো। বাইরে মিশতে দিত না। হ্যাঁ? জি। জি। তো আ আমি ভাইয়া একেবারে আমি আপনার একটা পার্সোনাল লাইফের একেবারে একটা পার্সোনাল বিষয় আ প্রশ্ন করতে যাচ্ছি এখন। তো আমি জানতে চাচ্ছি যে আ কলেজ লাইফ ছিল, ইউনিভার্সিটি লাইফ ছিল। তো সেখানে আসলে কি যে আপনার জীবনে কি কখনো প্রেম এসেছিল? নাকি ভাবি ভাবি আপনার ১ম প্রেম? প্রেম মানুষের জীবনে তো আসবেই। আল্লাহ পাকের একটা নিয়ামতই হচ্ছে মানুষের প্রেম বা ভালোবাসা। এই প্রেম ভালোবাসার জন্যই পৃথিবীর সৃষ্টি হয়েছে। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষের ভিতর প্রেম বা ভালোবাসার জায়গাটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাক প্রদত্ত এবং মানুষকে আল্লাহ পাক যতটা দিয়েছে পৃথিবীর কোন সৃষ্টিকে দেয় নাই। এই জন্যই মানুষ আমার মনে হয় সেরা। মানুষই একমাত্র স্রষ্টাকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারে, সবচেয়ে বেশি স্মরণ করতে পারে, যেটা সৃষ্টির আর কেউ কিন্তু করে না। এবং ফেরেশতাকুল বলেন এবং জিন জাতি আমরা যদি বিশ্বাস করি বলেন, অন্যান্য সৃষ্টি জগৎ যাহা কিছু বলেন, সবচেয়ে মানুষই স্রষ্টাকে সবচেয়ে বেশি স্মরণ করতে পারে, ভালোবাসতে পারে। যেহেতু আমাদের ভিতর ভালোবাসা এটা স্রষ্টা প্রদত্ত এবং নারী পুরুষের যে ভালোবাসা এই জায়গাটা কিন্তু স্রষ্টা সৃষ্টি করে দিয়েছে এবং এই জন্যই পৃথিবীতে মানব আছে, পৃথিবীতে মানবের বিস্তার করছে এবং মানুষের সম্পর্ক আছে। এই ভালোবাসা, মার সাথে সন্তানের ভালোবাসা, সন্তানের সাথে বাবার ভালোবাসা, শিক্ষকের সাথে যে ছাত্রের ভালোবাসা, এই ভালোবাসা, এই প্রেম তো আছে। এছাড়া আপনি যে বিষয়টা ইঙ্গিত করছেন যে আহ কোন নারী ঘটিত যে বিষয় প্রেমের যে ব্যাপারটা, হ্যাঁ, তা তো অনেক হয়েছে যে অনেকেই সাথে বন্ধুত্ব হয়েছে, তারপরে ফ্রেন্ডশিপ হয়েছে, বন্ধুত্বের জায়গা থেকে সেই ভালোবাসার বিষয়টা এসেছে এবং সবাইকে তো অ্যাকসেপ্ট করা যায় না। সবাইকে তো মানে নিজের লাইফে তো নেওয়া যায় না। হ্যাঁ, তো আপনি যেটা বলছেন ভাবি হচ্ছে আমার সেই প্রেমের মানে সেই মানে পরিপূর্ণ জায়গাটা, তাকে লাইফ পার্টনার হিসেবে নেওয়ার পরিপূর্ণ জায়গাটা এবং তার সঙ্গে আমার ইন্টিমেসিটা সবচেয়ে বেশি এবং তাকে আমি ভালোবেসেছি
এবং সেই আমার লাইফ পার্টনার হিসেবে আছে। এছাড়া অনেকেই হয়তো কাছে আসার চেষ্টা করেছে, অনেকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করছে। আমি একটা শুধু ঘটনা বলছি, যেহেতু আপনি বিষয়টা তুললেন। আমি তখন কোচিং এ পড়তাম। আমরা শেওড়াপাড়া থাকতাম ঢাকাতে। তো ওই তবে কোচিং এ আমি একটু ইন্টারফেয়ার করি। এটা কি বাসায় এটা জি কি বাসায় বসে ভাবির সামনে বলছেন এইজন্য নাকি সত্যি সত্যি ছিল জানা? আপনার কথা আমি ঠিক বুঝতে পারতেছি না। হ্যাঁ, বলতে চাচ্ছি যে বাসায় ভাবির সামনে ভাবির সামনে বসে বলছেন সেই জন্য এই প্রশংসা নাকি ও না, সত্যি সত্যি সেটা আমাদের জানাবেন। একদম একদম সত্যি বলছি, কথাগুলো একদম সত্যি বলছি। ভাবি এখানে আমার কাছে নাই, ভাবি দূরে আছে, আমার কথা শুনছি কিনা জানি না। হ্যাঁ, আশেপাশে নাই মনে হয়। তো কোচিং এর একটা আচ্ছা ঘটনা আচ্ছা বলি। আমরা একই সঙ্গে পড়তাম। ওকে শিওর তো এরকম, কন্টিনিউ। হ্যাঁ, একটা ক্লাসমেট। তো সে কি করেছে, একদিন একটা চিঠি লিখেছে। হ্যাঁ, তো মেয়েটা চিঠি লেখার পরে চিঠিটা সামহাউ মানে আমার হাতে এসছিল, বাট আবার সামহাউ এটা কিভাবে যেন আবার স্যারের কাছে চলে গেছে চিঠিটা। তো যে ঘটনা ঘটে, জি কে এবার এই চিঠি কে লিখছে, হ্যাঁ, কাকে লিখছে, স্যার তো মানে রীতিমতো জেরা শুরু করছে। তখন আর কি বলার, তখন বললাম যে স্যার এই ঘটনা এই ব্যাপার। সবাই ছিল কোচিং এ, তো সেখানে তো দেখে দিচ্ছি একটা ব্যাপার। তো মেয়েটা তো প্রচন্ড লজ্জা পেয়েছে। আচ্ছা আমি তাকে খুব ভাবে মানে বললাম যে তুমি এই কাজ কেন করছো, আমরা একই সঙ্গে লেখাপড়া করতেছি, এই ধরনের কেন। এই একটা ঘটনা গেছে, আরো অনেক ঘটনা আছে। তো অনেক বলতে গেলে আপনার এই টাইম চলে যাবে। আচ্ছা। তো আমরা এখন জানতে চাইবো যে আপনি আহ, আপনার প্রিয় কোনো রং আছে কিনা, যে রংটা আপনার অনেক ভালো লাগে বা অনেক পছন্দ করেন। ও, আমার প্রিয় রং সবুজ, খুব প্রিয় রং। বিশেষ করে যে গাছপালার যে সবুজ রংটা, বৃক্ষের যে সবুজ রংটা, জি এই রংটা, প্রকৃতির যে সবুজ রংটা, এই রংটা আমার খুব প্রিয়। আবার আকাশের যে রঙের বিভিন্ন পরিবর্তন ঘটে, ওই রংটা খুব আমার কাছে প্রিয়। আচ্ছা আহ, এবং অবস্থা অনুযায়ী, সময় অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী বিভিন্ন কালার প্রিয় হতে পারে। এটা নির্ধারণ করে আসলে পরিবেশ পরিস্থিতির উপর। যেমন আপনি আচ্ছা আজকে কিন্তু আপনি এই যে এক যে ব্লু কথায় ব্লু কালার পরে আছেন, টি শার্ট, ব্লু এই টি শার্টটা কিন্তু আমার কাছে বেশ দারুণ লাগছে, এবং আমার কাছে কিন্তু এই কালারটা খুব পছন্দনীয়। থ্যাংক ইউ জি। আচ্ছা thank you. আমি আপনার কাছে জানতে চাইবো আপনার প্রিয় সবচেয়ে পছন্দ করেন এরকম কোন মানুষ স্পেসিফিক আছে জি, আমার সবচেয়ে শ্রদ্ধেয় এবং যাকে অনেক বেশি যে অনেক ভালোবাসার জায়গা, যিনি অনেক দূরে আছেন এবং সবচেয়ে শ্রদ্ধেয় যিনি, তিনি আমাদের যে শ্রেষ্ঠ মানব, যিনি আমাদের দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমার কাছে সবচেয়ে আদর্শনীয় এবং সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালোবাসার। এবং তিনার ভালোবাসার যে জায়গাটা আমি যার কাছ থেকে গিয়ে জেনেছি বা শিখেছি তিনার সম্পর্কে, আমার প্রিয় মুর্শিদ কেবলাদান হুজুর, বিশ্ব আলী ফরিদপুর কেবলাদান হুজুর। তিনার আদর্শ, তিনার যে শিক্ষাগুলো আমাকে অত্যন্ত মোহিত করে, আমাকে বেশ আকর্ষিত করে। এবং আমি তিনার লাইফ স্টাইল গুলো দেখেছি এবং তিনার শিক্ষাগুলো দেখেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন ব্যবস্থা বিধান ছিল, ঠিক একইভাবে তিনি সেভাবে জীবনযাপন করতেন এবং খুব সিম্পল জীবনযাপন করতেন, এবং অত্যন্ত মহৎ একজন ব্যক্তি। এবং সেই জন্য এই দুইজন মানব আমার কাছে অত্যন্ত প্রিয়, অত্যন্ত ভালোবাসার। জি জি। আহ, আপনি যদি আপনাকে বলা হয় আপনি তো অনেক ব্যস্ত মানুষ ব্যস্ত থাকেন কর্মজীবন নিয়ে আহ, ব্যস্ত যদি আপনাকে আগামী 5 দিনের জন্য আপনাকে সুযোগ করে দেওয়া হলো যে কোনো কাজ নাই, হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি যে এই একান্ত যে মুহূর্তগুলো আপনি পান সেই মুহূর্তগুলো আপনি কি করতে চান? এই মুহূর্তগুলো আমি হোমিওপ্যাথি নিয়ে কাজ করতে চাই। এবং তার বাস্তব প্রমাণ হচ্ছে, যখন লকডাউনে ছিলাম, সুন্দর আমাদের এই অসম্ভব অ্যাপার্টমেন্ট কিন্তু সুন্দর 14 দিনে, 14 দিনের জন্য লকডাউনে জি ছিল। ওই সময় কিন্তু আমি বাইরে যেতে পারি। হ্যাঁ, কারণ একটা করোনা ভাইরাসের পেশেন্ট এই জি অ্যাপার্টমেন্টে পাওয়া গিয়েছিল। ওই
সময় যে কাজটা করেছি, এই যে অনলাইনের মাধ্যমে আচ্ছা, আচ্ছা। চিকিৎসকের সাথে যোগাযোগ করা, অনলাইনের মাধ্যমে আমরা বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করা, লেখালেখি করা, অনলাইনের মাধ্যমে রোগী দেখা, মানে হোমিওপ্যাথি নিয়ে কাজ করা। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া আমি মনে করি। তো আরেকটা বিষয় খুব ভালো লাগে, সেটা হচ্ছে জি, একদম একদম চোখটা বন্ধ করে চুপচাপ নিজের মধ্যে হারিয়ে যাওয়া। এটা আরেকটা আমার পছন্দনীয় কাজ। যদি খুব কম সময় পাই বা পাই তাই? না, বাট এটা অত্যন্ত আমাকে আচ্ছা, আনন্দ আচ্ছা। দেয়। হুম। ভাবিকে নিয়ে ঘুরতে যাওয়ার কোনো হয় না ওইসব মুহূর্তে? হ্যাঁ, ভাবিকে নিয়ে তো প্রায়ই ঘুরতে যাওয়া হতো। কর্মব্যস্ততার মধ্যেও ঘুরতে যেতাম। যেমন চেম্বার থেকে হয়তো চলে এসেছি ৮টার সময়, রাত ৮টায় বা ৯টায় চলে যেতাম, টিএসসি তে চলে যেতাম। হ্যাঁ? ওখানে গিয়ে দেখি যে আশেপাশে কেউ কোনো গান করছে কিনা। যদি গান করে তো গিয়ে কিছুক্ষণ দুজনে শুনতাম। ফুচকা, চটপটি খেতাম। হ্যাঁ? আ বা সুযোগ পেলেই বাচ্চা-কাচ্চা নিয়ে শিশু পার্কে চলে যেতাম, কিংবা আশেপাশে চিড়িয়াখানায় চলে যেতাম, বা একটু দূরে কোনো দর্শনীয় স্থানে বন্ধের দিনে চলে যেতাম। হ্যাঁ? সেটা তো আছেই। তার মানে আপনার যে লাইফস্টাইল সেটা অনেক গুছালো আমরা বুঝতে পেরেছি। তো যাই হোক আমি এখন চলে যাব আপনার কর্মজীবন নিয়ে কিছু কোশ্চেন করতে চাই। সেটা হচ্ছে ১ম এই জানতে চাইবো যেহেতু আপনি বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন, আপনি যদি হোমিওপ্যাথি ডাক্তার না হতেন তাহলে আপনার আ কি হওয়ার চান্স ছিল? সংক্ষেপে আমরা আ এটা শুনতে চাই। আচ্ছা। আসলে আমি কিন্তু আ হোমিওপ্যাথিতে এসছি আমার বাবার অনুপ্রেরণায় এবং ইচ্ছায় বলা চলে। আমার ১ম থেকেই হোমিওপ্যাথিতে আসার কোনো ইচ্ছা ছিল না। আমি আ যখন এমবিবিএস এ যখন পরীক্ষা দিই আরকি। পরীক্ষা দেওয়ার পরে ওখানে কিছু নাম্বারের জন্য চান্স পাইনি ফার্স্ট টাইম। তো সেকেন্ড টাইম আবার চেষ্টা করতাম। বাট ঢাকা ইউনিভার্সিটিতে আমার পড়ার ইচ্ছা ছিল। কিন্তু আমার ফাদার কি করেছেন, যেদিন আমার পরীক্ষা তার আগের দিন আমাকে সঙ্গে নিয়ে সে মঠবাড়ি চলে গেছে। মানে সে আমাকে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে দিবেন। এবং আপনারা অনেকে জানেন যে বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি যিনি ভিসি স্যার, প্রফেসর ডক্টর আখতারুজ্জামান অরুণ স্যার, উনি আমার ফুফা হন, ছোট ফুফা। এবং উনি যখন আচ্ছা, আচ্ছা, শুনলেন যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিইনি, অত্যন্ত রাগান্বিত হলেন। হ্যাঁ, আমার কথা অত্যন্ত স্নেহ করতেন, এখনো করেন। আমার ফাদার কি করলেন, আমাকে নিয়ে আচ্ছা, আচ্ছা। মঠবাড়ি চলে গেল। মঠবাড়িতে আসার পরে বলল যে তুমি এখন কি করো, ওখানে বিএসএমএস পরীক্ষা দাও। সরকারি মধ্যে মেডিকেল হসপিটাল আছে, ওখান থেকে ফর্ম উঠে ওখানে। তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার পরে কি করতাম জানি না, একটা বিষয় থাকতো। তো এর জন্য পরবর্তীতে যখন ওখানে ভর্তি হয়ে গেলাম, তখন চিন্তা করলাম যে ঠিক আছে, ভর্তি হয়েছি তখন আমি এটাকেই বেছে নেব। এবং আমার চাকরি করার কোনো ইচ্ছা ছিল না। সবসময় চেষ্টা করেছি যে হোমিওপ্যাথিকে পেশা হিসেবে নিয়ে আচ্ছা, হোমিওপ্যাথি দ্বারাই লাইফটাকে লিড করতে। যাই হোক, আমার হয়তো ভাগ্যে ছিল, চাকরি হয়ে গেছে। এখন সেখানে চাকরি করছি। গভর্নমেন্ট মেডিকেল হসপিটালে, সেখানে মেডিকেল অফিসার হিসেবে আছি। এবং এখানে থেকে যেটা হচ্ছে তা হচ্ছে সেখানে আমাদের আউটডোর, বিশেষ করে মেল ওয়ার্ডে ওখানে আছি। এবং প্রতিদিন অনেক রোগী সেখানে সেবা পাচ্ছি। ভালো লাগছে যে যেখান থেকে লেখাপড়া করে আমার টিচাররা যেখানে আমাকে শিক্ষা দিয়েছে, অন্ততপক্ষে সেখানে কিছুটা অবদান রাখতে পারছি। এই জায়গাটা খুব ভালো লাগছে। এবং আগে জি, এখানে আউটডোরে, এখন আমরা সেখানে আমাদের চেষ্টায় পেশেন্টের পরিমাণ অনেক বেড়ে গেছে, এবং আমরা প্রতিদিন অনেক কঠিন রোগী কিন্তু সেখানে সেবা দিচ্ছি। জি। থ্যাংক ইউ স্যার। আর আমি এই ব্যাপারে আরেকটু জানতে চাবো যে এটা হচ্ছে যে আপনি বললেন যে সরকারি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে আপনি কর্মরত আছেন। তো সেখানে আপনি রোগী দেখছেন, আবার প্রাইভেট ভাবেও আপনি রোগী দেখছেন। আমি আসলে ২ টার মধ্যে আপনি আসলে আ আ কোনটাকে আসলে আপনার কোনটা ভালো লাগে? নাকি এটা একই রকম লাগে? হ্যাঁ? নাকি ২ টাকে আপনি স্বাচ্ছন্দ্য বোধ কোনটাতে করেন? আসলে আপনি দুটোকেই তারপরে আপনার আরেকটা
তারপর আপনি অনলাইনে অফলাইনে, হ্যাঁ, আপনি প্রচুর হোমিওপ্যাথি নিয়ে কাজ করছেন। তো আসলে আমার আরেকটা বিষয় জানার থাকবে, সেটা হচ্ছে পাশাপাশি কিভাবে সামলাচ্ছেন? জি। আচ্ছা, দুটোকেই আসলে আমি আমার দায়িত্ব কর্তব্য হিসেবে পালন করি। কেননা আমার যেটা প্রফেশন, আমার চাকরির জব, সেটা তো আমার অবশ্যই দায়িত্ব, আমার কর্তব্য সেখানে। এবং একই সঙ্গে আমি যে চেম্বারে বসছি প্রাইভেটে, সেটা কিন্তু আমার ফাদারের চেম্বার ছিল এবং আমার ফাদারের কাছ থেকে আমার এটা পাওয়া। সুতরাং আমি সেটাকে রেসপেক্ট করি যে আমার ফাদারের একটা দীর্ঘদিনের প্রতিষ্ঠিত একটা চেম্বার এবং অনেক পেশেন্ট সেখানে এসে এখনো এসে আমার ফাদারকে খোঁজ করে। আজকে কল দিয়েছিল, আমার ফাদারকে জিজ্ঞেস করে যে উনি কি বসেন কি। তখন বললাম যে উনি তো ইন্তেকাল আচ্ছা, করেছেন, বলে সরি। এরকম করে এখনো দেখি আমার ফাদার খুব ভালো একটা চিকিৎসক ছিলেন, যার জন্য এখনো তাকে রোগীরা স্মরণ করে, অনেকে যেতে আসে। তো আমি যদি ওখানে না থাকতাম তাহলে কিন্তু এরা এসে সেখান থেকে হতাশ হয়ে ফিরে যেত। তো তাদের এই আসার জায়গাটুকু কিছুটা হলেও আমি যে গ্যাপটা পূরণ করতে পেরেছি এবং ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারছি, সে দায়িত্ব এবং কর্তব্যের জায়গাটুকু। তো সুতরাং আমি যেহেতু দুটোকে দায়িত্ব কর্তব্য হিসেবে নিয়েছি, সুতরাং আমার মনে হয় না এটা আলাদা কিছু। হ্যাঁ, ইন্টারনেটে কথা বলতে। আর আপনি কিভাবে সামলাচ্ছেন, এত কিছু কিভাবে সামলাচ্ছেন, ওই ব্যাপারটা আমরা একটু জানতে চাচ্ছি। যে আমরা মনে হয় একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। টেকনিক্যাল প্রবলেমের জন্য আরিফ ভাই এখন আমাদের সম্পর্কে কথা হচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করি, আমরা এর মধ্যে চলে আসবেন আশা করছি। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে হ্যাঁ, আরিফ ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, টেকনিক্যাল প্রবলেম হয়েছিল মনে হয়। তো যাই হোক, আমাদের এখানে আপনার উদ্দেশ্যে ডক্টর ইয়াকুব সরকার স্যার একটি কমেন্ট করেছেন যে আরিফ স্যার রোমান্টিক কবি। তো আমরা আমাদের অলরেডি 30 মিনিট হয়ে গেছে, সেই জন্য আমরা খুব আমরা অন্য একদিন কথা বলবো। তো আমি যেটা আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আপনার ফ্যামিলিতে আগে থেকে একজন হোমিওপ্যাথ ডক্টর ছিলেন, সেটাও আপনার অনুপ্রেরণার জায়গা, যেহেতু আপনার বাবা। আহ, তো আশা করি আপনি আপনার বাবার সেই শেষ সম্বলটুকু আপনি অনেক ভালোভাবে আহ, ধরে রাখবেন এবং সুনামের সাথে ধরে রাখবেন। তো আমি এখন যে জিনিসটা জানতে চাইবো সেটা হচ্ছে যে orthopedic related আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। আর কারণ আমরা যখন বিভিন্ন জায়গায় আমরা যাই, তখন আমরা বিভিন্ন সাধারণ মানুষের কাছেও এইসব প্রশ্ন আমরা শুনতে পাই এবং ওনারা এই জিনিসটা জেনে আসছে। আমি আসলে আপনার মাধ্যমে আমি এই জিনিসগুলো আমি উঠিয়ে আনতে চাই যে আসলে মানুষ যারা হোমিওপ্যাথি তাদের জন্য আসলে আপনার মাধ্যমে আমি আজকে কিছু প্রশ্ন আপনাকে করব। সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আপনি এবং আপনি আশা করব যে আপনি একটু সংক্ষিপ্তভাবে আপনি সুন্দরভাবে আপনি বুঝিয়ে আপনি বলবেন, যেটা আমাদের মতো সাধারণ যারা আছে, যারা আমরা ডক্টর না, হ্যাঁ, আমরা যারা আহ, আহ, হোমিও চিকিৎসা নেই বা অনেকে নেই না, হ্যাঁ, তারা যাতে আমরা বুঝতে পারি যে আসলে হোমিওপ্যাথি জিনিসগুলো যে আমরা জেনে আসছি সেগুলো আসলে ভুল।
তো আমি সেই বিষয়ে আমি আপনাকে প্রথম যে প্রশ্নটি করব সেটি হচ্ছে যে আমি জানি যে এটি একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি যা বহু বছর ধরে সফলতার সাথে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে পৃথিবীর অনেক দেশে, এবং আমি যতদূর জানি WHO অনুমোদিত একটি চিকিৎসা পদ্ধতি এটি। তো আহ, আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি বা অতীতেও অনেক বহুবার আমরা দেখেছি যে আমাদের একটি দেশ ভারতে আহ, হোমিওপ্যাথির প্রচুর জনপ্রিয়তা। হ্যাঁ, তো আমি আপনার কাছে জানতে চাইবো যে সেই তুলনায় বাংলাদেশে আসলে হোমিওপ্যাথির জনপ্রিয়তাটা কতটুকু বলে আপনার মনে হয়? আচ্ছা, আপনি প্রথমেই যে বিষয়টা নক করলেন যে হোমিওপ্যাথি একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি, আমি এখানে একটু দ্বিমত পোষণ করছি। হোমিওপ্যাথি হচ্ছে সবচেয়ে আধুনিক চিকিৎসা পদ্ধতি। প্রাচীন চিকিৎসা পদ্ধতি হচ্ছে আপনার ইউনান বা আয়ুর্বেদ, এগুলো প্রাচীন চিকিৎসা পদ্ধতি, কিন্তু হোমিওপ্যাথি কিন্তু তা নয়। এবং অ্যালোপ্যাথি সিস্টেম বা কনভেনশনাল যে মেডিসিন বলছি, তার চেয়েও কিন্তু হোমিওপ্যাথি সবচেয়ে লেটেস্ট। মানে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির পর কিন্তু এগুলো আবিষ্কৃত হয়নি, বরং হোমিওপ্যাথির আগে এগুলো আবিষ্কৃত হয়েছে। ইউনান, আয়ুর্বেদিক, ইউনানি, অ্যালোপ্যাথি, পরে এসছে হোমিওপ্যাথি। মানে হোমিওপ্যাথি লেটেস্ট, সর্বশেষ এসছে। এবং হোমিওপ্যাথিতে মেডিসিনে অন্যান্য সমস্ত প্যাথিতে যে মেডিসিনগুলো, যে মূল উপাদানগুলো ইউজ করা হয়, সোর্সগুলো ইউজ করা হয়, এই সমস্ত সোর্সগুলো কিন্তু হোমিওপ্যাথি ইউজ করা হয়। এবং হোমিওপ্যাথি আরও আপডেট, কোন দিক দিয়ে আপডেট, তা হচ্ছে যে অন্যান্য চিকিৎসা পদ্ধতিতে রোগ নির্ণয় হতে হবে, তারপরে ট্রিটমেন্ট। বাট হোমিওপ্যাথিতে এমনভাবে হ্যানিম্যান এই চিকিৎসা পদ্ধতিকে বিস্তার প্রসার ঘটিয়েছেন গবেষণার মাধ্যমে, যে রোগ যাহাই হোক না কেন, যেই নামই হোক না কেন, যদি সেই লক্ষণ প্রকাশিত হয় এবং সেই লক্ষণের সদৃশ লক্ষণে মেডিসিন দেওয়া হয়, রোগটা সেরে যায়। এবং যার প্রমাণ হচ্ছে এই বর্তমান করোনা। এই করোনার কোনো ওষুধ নেই, বারবার বলা হচ্ছে কোনো ওষুধ নেই, অথচ আমরা হোমিওপ্যাথরা চিকিৎসা করে প্রমাণ করে দিচ্ছি যে করোনার চিকিৎসা হোমিওপ্যাথিতে হচ্ছে, মানুষ সুস্থ হয়ে যাচ্ছে এবং করোনার ওষুধ আছে। কারণ আমরা রোগ অনুযায়ী ট্রিটমেন্ট করি না, ট্রিট দ্য পেশেন্ট, আমরা রুগীটাকে ট্রিটমেন্ট করি, ইন্ডিভিজুয়ালিটি অনুযায়ী ট্রিটমেন্ট করছি। তার প্রমাণ হচ্ছে ইস্কন মন্দিরে যে 34 জন সেখানে সন্ন্যাসী, তারা আরোগ্য হয়ে যাওয়ার যে ঘটনা। এছাড়া পুলিশ হসপিটালে সেখানে যে 40 থেকে 50 জন ট্রিটমেন্ট নিয়েছে, ওখানে আমাদের শ্রদ্ধেয় ডাক্তার রাশিদ ভাই আছেন, তিনি চিকিৎসা দিয়েছেন হোমিওপ্যাথিতে। কি ট্রিটমেন্ট দিয়েছেন? সিমটোমেটিক। উনি বলেছেন সিমটোমে যা আসছে তাই ট্রিটমেন্ট দিয়েছি। তার 3টা উদাহরণ আমি বলছি, বর্তমানে 3টা উদাহরণ আমি দিচ্ছি। সেটা হচ্ছে কি, একজন পেশেন্ট কোভিড-19 পজিটিভ, এবং সে শরণাপন্ন হলো, বাট নো সিমটম। আমি এটা ফেসবুকে দিয়েছিলাম, আপনারা অনেকে হয়তো করেছেন। তার দুলাভাই করোনাতে আক্রান্ত হয়ে মারা গিয়েছে, বাট ওই সময় প্রাথমিক দিকে মারা যাওয়ার পরে স্যাম্পল নিয়ে টেস্ট করে দেখা গেল যে সে করোনা পজিটিভ। তো সেই দুলাভাইকে সে মানে যত রকম তদারকি সে নিজেই করেছে, এবং সে সন্দেহবশত যখন পরীক্ষা করতে গেল, কোভিড-19 পজিটিভ রিপোর্ট আমাকে পাঠিয়ে দিল, বাট নো সিমটম। বাট সে কিন্তু করোনাতে সাফার করছে। তখন আমরা কিভাবে ট্রিটমেন্ট দিব? দেখুন, কোনো সিমটম নাই বাট পজিটিভ। তার মানে কি আমি কি ওয়েট করব যে সে সিমটম ডেভেলপ করবে, সিমটম ডেভেলপ করে আইসিইউ যাবে, তারপরে ট্রিটমেন্ট করব? না, হোমিওপ্যাথিতে কিন্তু সেটা বলে না। হোমিওপ্যাথি বলে না, আমরা এখানেও ট্রিটমেন্ট দিতে পারি। কিভাবে? ব্যক্তি স্বতন্ত্রতার উপর নির্ভর করে, যে প্রতিটা মানুষ একটা ব্যক্তি স্বতন্ত্র নিয়ে জন্মগ্রহণ করে, ওই অনুযায়ী হোমিওপ্যাথিতে মেডিসিন আছে। তো তার ব্যক্তি স্বতন্ত্র আমি কি পেলাম? এই রুগীটার স্টুলের সমস্যা আছে, পায়খানা ফ্লাশ হয় না, শীতকাতর, মেজাজি, খিটখিটে মেজাজ, খুব সংসারী এই পেশেন্টটা, তাকে আমরা নাক্স ভূমিকা দিলাম। নাক্স ভূমিকা দেওয়ার পরে 14 দিন পরে যখন আবার টেস্ট করলো, সেখানে কিন্তু আপনার নেগেটিভ হয়ে গেছে, কিন্তু এর মধ্যে আর কোনো সিমটমই প্রডিউস হয় নাই। তো হোমিওপ্যাথি হচ্ছে সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি, সর্বাধুনিক আধুনিক চিকিৎসা পদ্ধতি। এই জন্য যুগে যুগে যত রকম মহামারী এসছে, হোমিওপ্যাথি চিকিৎসায় কিন্তু সবচেয়ে বেশি সফলতা এসছে, এবং সেখানে মৃত্যুর হার সবচেয়ে কম ছিল। আমি কি সেই ডাটাটা দিব, উল্লেখ করবো সেই ডাটাগুলো? আপনারা যারা আছেন একটু শোনেন। হোমিওপ্যাথিতে ট্রিটমেন্টে অতীতের যে মহামারীগুলো হয়েছিল, আমি সেটার একটা লিস্ট আপনাদেরকে দিচ্ছি, বলছি যে 1918 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 100 বছর আগে, 100 বছর আগে 1918 সালে স্প্যানিশ ফ্লু,
এই স্প্যানিশ ফ্লুতে কনভেনশনাল ট্রিটমেন্টে মৃত্যুর হার ছিল 30%, আর হোমিওপ্যাথিতে ট্রিটমেন্টে মৃত্যুর হার ছিল 1.05%। এরপর কলেরা 1892 সালে, সেখানে কনভেনশনাল চিকিৎসায় মৃত্যুর হার ছিল 42%। অপরদিকে হোমিওপ্যাথি ট্রিটমেন্টে মৃত্যুর হার ছিল সেখানে মাত্র 15%। এরপর ডিপথেরিয়া 1862 থেকে 64 পর্যন্ত কনভেনশনাল চিকিৎসায় মৃত্যুর হার ছিল 83%, আর হোমিওপ্যাথিতে ছিল 16.4%। 83-16 কত ডিফারেন্স দেখুন। ইয়েলো ফিভার 1878 সাল, কনভেনশনাল ট্রিটমেন্টে মৃত্যু হার ছিল 50%, আর হোমিওপ্যাথিতে 5.6%। কতটা ডিফারেন্স? 50%, 5.6%। অনেক। হ্যাঁ, ইয়েলো ফিভার 1850 সাল, কনভেনশনালে মৃত্যুর হার 15%, হোমিওপ্যাথিতে ছিল মাত্র 6%। কলেরা 1850 সাল, কনভেনশনালে 59%, হোমিওপ্যাথিতে 9%। কলেরা 1830 সাল, 40%, হোমিওপ্যাথিতে 7%। টাইফাস 1813 সাল, কনভেনশনালে 30%, হোমিওপ্যাথিতে 1.5%। তাহলে দেখুন কতটা ভ্যারিয়েশন। তার মানে কি, হোমিওপ্যাথিক চিকিৎসার সবচেয়ে বড় যে অপরচুনিটি সেটা হচ্ছে কি আমাদের মেডিসিন গুলো প্রুফ করে আগেই সিমটম গুলো আমরা তৈরি করে রেখেছি, এবং এই জন্য আমাদের যারা পূর্বরে যারা ছিল তারা মাসের পর মাস তার নিজেদের শরীরে মেডিসিন প্রুফ করে রোগ যন্ত্রণায় সাফার করে করে সেগুলো বিবদ্ধ করেছেন, এবং তার ফলশ্রুতিতে ওইরকম সিমটম নিয়ে যখন রোগীরা আসে আমরা তখন সেই রোগ লক্ষণ অনুযায়ী আমরা ওষুধ দিয়ে রোগের সেরে যায়, রোগের নাম যাই হোক না কেন, ইমিউনিটি বুস্ট আপ হয়। এই যে আর্সেনিক, সারা পৃথিবীতে আর্সেনিক সারা জায়গায়। আর্সেনিক কি হোমিওপ্যাথি মেডিসিনের নাম, কেউ জানুক আর না জানুক, এই করোনা আসার পর কিন্তু আর্সেনিকের নাম জেনে গেছে সবাই। হ্যাঁ, আর্সেনিকাম অ্যালবাম অবশ্যই। এই মেডিসিনটা ইমিউনো বুস্টার হিসেবে কাজ করতেছে, এবং যাদেরকে দিয়েছে এখন পর্যন্ত একজন ছাড়া এ পর্যন্ত দিয়েছি ধরেন 100 জনের ওপরে একজন ছাড়া কে করোনাতে আক্রান্ত হয় না। তারপর যে করোনা আক্রান্ত হয়েছে সে আবার হোমিওপ্যাথি ট্রিটমেন্টে সে সেরে গেছে। এটা কিন্তু বিশাল একটা সফলতা। এবং আমাদের দেশে কিন্তু পুলিশ বাহিনীতে সেখানে কিন্তু আপনার প্রতিটা থানায় সবাইকে আর্সেনিক পৌঁছে দেওয়া হয়েছে। হ্যাঁ, তারা নিজেদের তত্ত্বাবধানে পৌঁছে দিয়েছে। ভারতেও এই কাজটা করতেছে। তো একটা আপনি যে প্রশ্নটা করেছেন যে ভারতের তুলনায় বাংলাদেশের অবস্থানটা কোথায় হোমিওপ্যাথির ক্ষেত্রে, তা আমি এখানে বলবো যে ভারতের তুলনায় যদি কম্পেয়ার করেন বাংলাদেশের অবস্থানটা কিছুটা হলেও একটু দুর্বল আছে হোমিওপ্যাথির দিক থেকে। বেশ কয়েকটা দিক থেকে দুর্বল আছে। একটা হচ্ছে কি হোমিওপ্যাথিক রিসার্চের দিক থেকেও দুর্বল আছে, এবং আপনার যে সরকারি ভাবে যে হোমিওপ্যাথিক প্রতিষ্ঠানগুলো যত থাকা উচিত সেই অনুযায়ী কিন্তু নাই, এবং হসপিটালগুলো যতটা আধুনিক হওয়া উচিত সেই রকম কিন্তু আধুনিক না, এবং শিক্ষার মান সেখানে যেভাবে আহ সমস্ত সেখানে যেভাবে কড়াকড়ি এবং যেভাবে শিক্ষার মানটা নিয়ন্ত্রণ করা হয় বাংলাদেশে কিন্তু হোমিওপ্যাথি শিক্ষার মান সেরকম ভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে না। যদিও আমাদের দেশে এমন অনেক ভালো ভালো ডাক্তার চিকিৎসক আছেন যারা ব্যক্তিগত স্টাডিতে অধ্যয়নে ভারতের অনেক নামকরা চিকিৎসক নাম করেছে, বাট তাদের চেয়ে কোনো অংশে মেধায় বা যোগ্যতায় কম। হ্যাঁ, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, কিন্তু অ্যাজ এ হোল আমাদেরকে আরো এগিয়ে যেতে হবে। ধন্যবাদ। স্যার আমি এই ব্যাপারে যে জিনিসটা আমি জানতে চাবো যে এই জন্য কি কি পদক্ষেপ নিলে আসলে হোমিওপ্যাথি এই চিকিৎসা পদ্ধতিটা বাংলাদেশে আরেকটু জনপ্রিয়তা পেতে পারে বলে আপনার মনে? জি, পদক্ষেপগুলোর মধ্যে প্রথম পদক্ষেপ হচ্ছে আপনি দেখুন সারা বাংলাদেশে সরকারি হসপিটাল একটা, আর ভারতের সরকারি হোমিওপ্যাথিক হসপিটাল কিন্তু অনেক। তো আমাদের যেটা করতে হবে, আমাদের বিএইচএমএস এই হসপিটালের মান, এই মেডিকেল কলেজের মান বাড়াতে হবে, এবং অনেকগুলো মেডিকেল কলেজ প্রতিটা বিভাগে এবং পরবর্তীতে আরো বিস্তার লাভ বাড়াতে হবে, জেলা জেলা পর্যায়ে বাড়াতে হবে।
যাতে করে এখানে স্টুডেন্টরা কি করতে পারে, অধ্যয়ন করতে পারে, এবং তাদের চাকরির ব্যবস্থা করতে হবে। একটা স্টুডেন্ট লেখাপড়া করবে, লেখাপড়া করার পর তার ভবিষ্যৎ কি? মানুষ সবাই এটা ক্যারিয়ারকে চিন্তা করে, ক্যারিয়ারের কথা ভাবে যে আমার ছেলেকে, আমার সন্তানকে হোমিওপ্যাথিতে পড়াবো, কেন পড়াবো? আমার ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে, আমার ব্রিলিয়ান্ট সন্তানকে হোমিওপ্যাথিতে পড়াবো, যদি তার ভবিষ্যৎ না থাকে কেন পড়াবো? আমাদেরকে স্ট্রাগল করতে হয়। আমার বাবার চেম্বার আছে, আমি অনুপ্রাণিত হয়েছি, আমি চেম্বার পেয়েছি, সবাই তো আমার মতো না, তাই না? সবাই তো আমার মতো না। এখানে অনেক ফ্যামিলি নন হোমিওপ্যাথিক ফ্যামিলি অবশ্যই। থেকে যাচ্ছে। হ্যাঁ, এখন তারা যখন লেখাপড়ার পরে একটা জায়গায় চেম্বার নেবে, নিজেকে প্রতিষ্ঠা করতে একটা সময়ের ব্যাপার। তারা কবে বিয়ে শাদী করবে, কবে সংসার করবে? যদি তাদের চাকরির ব্যবস্থা যদি পর্যাপ্ত পরিমাণ করা হয়, অবশ্যই সেখানে ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা যাবে, ভর্তি হবে, এবং হোমিওপ্যাথিকে এই ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা এগিয়ে নিয়ে যেতে পারবে। হোমিওপ্যাথিতে যদি বৃদ্ধরা আসে, বৃদ্ধরা তো ইনশাআল্লাহ। তাদের লাইফ তো আগে শেষ করছে, মেধা তো আগে শেষ করছে, তো তারা এসে আর কি অবদান দিতে পারবে? তারপরেও এখনো পর্যন্ত বাংলাদেশে হোমিওপ্যাথির যে প্রচার প্রসার, আমাদের যারা প্রবীণ যারা, তারাই কিন্তু এই পর্যায়ে নিয়ে এসেছে। কিন্তু আমাদেরকে আপডেট হতে হবে, আমাদেরকে এখন নবীন যারা আছে, এই নবীনদেরকে, মেধাবীদেরকে এগিয়ে নিয়ে যেতে আমাদেরকে এই সুযোগগুলো করে দিতে হবে। এবং যে ডিপ্লোমা কলেজগুলো যেগুলো আছে, সেই ডিপ্লোমা কলেজ তাদের উচিত তাদের এই মানকে বাড়িয়ে এবং সেখানে মেধাবী স্টুডেন্ট যাতে করে ভর্তি হয় সেই সুযোগের ব্যবস্থা করতে। আমি মনে করি ডিপ্লোমা কলেজগুলোতে সেখানে যে এসএসসি সর্বনিম্ন মান আছে, এটা না করে সর্বনিম্ন মান এসএসসি করা উচিত, এবং সায়েন্স ফ্যাকাল্টি থেকে স্টুডেন্ট নেওয়া উচিত, এবং সেখানকার কারিকুলামগুলো চেঞ্জ করা উচিত। তাহলে কি হবে? সেখানে মেধাবী স্টুডেন্টরা আসবে, মেধাবী স্টুডেন্টরা আসলে তখন হোমিওপ্যাথি এগিয়ে যাবে, হোমিওপ্যাথি হোমিওপ্যাথিতে স্টুডেন্টরা আসবে। জি। আহ, তো স্যার আমি আমাদের একজন অনেক জি, যে হোমিওপ্যাথিতে নানা রকম আমি পদ্ধতি সেটাই প্রচলন। বলতে যাচ্ছি। জি জি কমেন্ট করেছেন যে আমার জি, আপনি যদি একটু অ্যান্সারটা দিন। আচ্ছা, হোমিওপ্যাথিতে নানা রকম পদ্ধতি আছে, অথচ একই ওষুধ দ্বারা চিকিৎসা করা হয়ে থাকে। তাহলে বিভিন্ন পদ্ধতিগুলো আসলে কি? হোমিওপ্যাথির আসল পদ্ধতি কোনটি? এ ব্যাপারে ডাক্তার আরিফ স্যারের মতামত জানতে চাচ্ছি। ধন্যবাদ। আহ, আলতাফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আলতাফ ভাই তিনি ইন্ডিয়ান একজন চিকিৎসক, ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং আমাদের সঙ্গে লাইভ প্রোগ্রাম করে আচ্ছা। থাকে। তো হ্যাঁ, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আপনারা জেনে থাকবেন বর্তমানে নানা পদ্ধতি নিয়ে অনেক প্র্যাকটিস হচ্ছে, চর্চা হচ্ছে। আসলে হোমিওপ্যাথি একটা বিশাল একটা পরিধি, হোমিওপ্যাথি। এবং আমাদের শ্রদ্ধেয় ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান, তিনি অর্গাননে যাকে দিয়ে গেছেন, বা তিনি ক্রনিক ডিজিজে সেই পদ্ধতিগুলো দিয়ে গিয়েছেন, সেই পদ্ধতি বাইরে বর্তমানে আর কোনো পদ্ধতি আবিষ্কৃত হয়নি। শুধুমাত্র এক একটা অংশ নিয়ে এক একটা গবেষণা করে সেটার উপরে বিশাল একটা বহিরূপ তৈরি করার চেষ্টা করে নিজেদের নামে সেই পদ্ধতিটাকে এস্টাবলিশ করার চেষ্টা করেছে। কিন্তু এর বাইরে কিছুই নয়। একটা অংশকে আরো গবেষণা করে সেখানে এনলিস্ট করার চেষ্টা করেছে। আমি নাম উল্লেখ করতে চাই না। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, এটা ভালো। কেউ মাইন্ড সেক্টরটা নিয়ে কাজ করেছে, কেউ হয়তো বা প্যাথোলজিক্যাল সেক্টর নিয়ে কাজ করেছে, কেউ মায়োমেটিক সেক্টর নিয়ে কাজ করেছে। যে যে সেক্টর নিয়ে কাজ করেছে এবং সেটা আবার গবেষণা করেছে, এটা হবে, এটা ভালো। আমরা সমস্ত বিষয়গুলো জানবো, বাট আমাদেরকে কোনো একটা বিষয়ের উপর ঝুঁকে গেলে হবে না। মানে ওয়ান সাইডেড হলে হবে না, আমাদের একচোখা হলে হবে না। আমাদেরকে সবগুলো পদ্ধতি জানবো, সবগুলো পদ্ধতি থেকে আমরা শিখবো, সবগুলো পদ্ধতি থেকে আমরা আমাদের নলেজটা নিব। বাট আমাদেরকে হ্যানিম্যানের যে নির্দিষ্ট পথ, সিভিলিয়াস কিউরেন্টটা কিভাবে আমাদেরকে রক্ষা করতে হবে, সেই নির্ধারিত পথে আমাদেরকে এগিয়ে চলতে হবে। মানে আমাদেরকে হ্যানিম্যানকে আঁকড়ে ধরতে হবে। হ্যানিম্যান আমাদেরকে যা দিয়ে গিয়েছে, এটাকে মডিফাই এখনো পর্যন্ত ব্যাপকভাবে কেউ করতে পারেনি। এটার সাথে অলঙ্কিত করতে পেরেছে। তো অলঙ্কারের জায়গাটাকে আমরা বলি না যে না, আমরা আমরা আপনি অলঙ্কিত করেছেন সেটাকে আমরা নেব না। হ্যাঁ, আমরা নেব, বাট আমরা বিচ্যুত হব না, পথচ্যুত হব না।
আমরা এখন দেখতে পাচ্ছি অনেকে শুধুমাত্র মাইন্ড সেক্টর নিয়ে কাজ করে সেটার উপরে নিজেকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে। হ্যাঁ, আপনি যদি অত্যন্ত দক্ষ হন ধারালো অস্ত্রের উপর দিয়ে হাঁটতে, আপনি চলতে পারেন, বাট আপনার এই চলার পথটা কতটা মসৃণ হবে, পাশাপাশি আপনাকে যারা ফলো করছে তারা কতটা পথে থাকতে পারবে, এটা কিন্তু আপনি। আর আমরা যে অ্যাজ এ হোল যদি ভাবি, অ্যাজ এ হোল চিন্তা করি, ধরুন একটা রোগীকে যখন আমরা কেস টেকিং নিই, কেস হিস্ট্রি নিই, এখানে কিন্তু অনেক পদ্ধতি আছে, অনেক প্রক্রিয়া আছে। তো সেই জায়গাগুলো থেকে যদি আমরা তার অ্যাজ এ হোল নিই, তাহলে আমরা সহজেই ওই রোগীটাকে বুঝতে পারবো অ্যাজ এ হোল সে এই ওষুধের রোগী। বাট আমরা যদি শুধুমাত্র একটা পদ্ধতির উপর ডিপেন্ড করে এই কাজটা করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা অনেক সময় মিসলিড হতে পারি, হওয়ার সম্ভাবনা আছে। অনেকেই প্রেজেন্ট মেন্টাল স্টেট নিয়ে শুধু কাজ করছে। প্রেজেন্ট মেন্টাল স্টেট নিয়ে কোনো রোগীকে খুব চমৎকার উপশম দেওয়া সম্ভব, বাট আমরা অনেক ক্ষেত্রে দেখেছি রোগটা আবার ঘুরে ফিরে আসে। কেন? যদি ওই রোগীর ব্যক্তি সত্তার সঙ্গে, ব্যক্তি স্বতন্ত্রতার সঙ্গে প্রেজেন্ট মেন্টাল স্টেটের মিল থাকে, তাহলে ওই মেডিসিনটাকে তাকে আরোগ্য পুরোপুরি করবে। আর যদি মিল না থাকে, তাহলে তাকে আংশিকভাবে প্যালেশন দিতে পারে বা কোনো ক্ষেত্রে সাপ্রেশন হতে পারে। হোমিওপ্যাথিক মেডিসিন দ্বারা যে শুধুমাত্র আপনি উইদাউট সাইড ইফেক্টে ওষুধটা কাজ না করলেও কিছু না কিছু কাজ করবে তা না, হোমিওপ্যাথিক মেডিসিন দ্বারা সাপ্রেশন হতে পারে। কেননা সিমিলার কিউরেন্টটা এই ল এর বাইরে গিয়ে হোমিওপ্যাথিক মেডিসিনকে আমরা বিপরীত প্রয়োগ করি। আমি জানি হোমিও মেডিসিনের মধ্যে এই সিমটম গুলো আছে, রোগীর এই লক্ষণ, আমি তাকে কন্ট্রারিয়া পদ্ধতিতে প্রয়োগ করলাম বা আংশিকভাবে আমি তাকে সাপ্রেশন করলাম, সুতরাং সেটা কিন্তু আমাদের ভেবে দেখতে হবে। অর্থাৎ রোগীটা আরোগ্য হচ্ছে কিনা প্রকৃতভাবে, যেটাকে আইডিয়াল কিউর বলে, নাকি ঘুরে ফিরে আসছে, এই জায়গাটা আমাদেরকে খুব বিচার বিশ্লেষণ করে দেখতে হবে। এই জন্য হ্যানিম্যানিয়ান যে পদ্ধতিটা তিনি যে দিয়ে গিয়েছেন, বর্তমানে আপনি ক্লাসিক্যাল বলেন যাহাই বলেন না কেন, আমি একটা কথাই বলি যে আমরা হোমিওপ্যাথি করি, হোমিওপ্যাথি করতে গিয়ে আপনি ক্লাসিক্যাল বলেন, মাইন্ড বলেন বা অন্যান্য যাহা কিছু আছে, অন্যান্য মেথড আছে, আমরা সমস্ত মেথড তাদেরকে আমরা রেসপেক্ট করি, শ্রদ্ধা করি। একটা ওর এই বিষয়ের উপর গবেষণা করেছে, সেটাকে এগিয়ে নিয়ে আমাদের পড়াশোনার যে জায়গাটাকে ভাস করে দিয়েছে। হ্যাঁ, আমরা পড়াশোনা করে স্টাডি করে জানবো, বাট আমরা যাতে করে পথচ্যুত না হই, আমরা যাতে করে আদর্শ থেকে বিচ্যুত না হই, আমরা যাতে করে একটা গাইডলাইনের মধ্যে থাকি, একটা সীমার মধ্যে থাকি, এটা আমাদেরকে সবসময় ভাবতে হবে এবং আমাদের স্টুডেন্টকে এটা শিখতে দিতে হবে। তো যিনি প্রশ্ন করেছেন তিনি কতটা জবাব পেলেন? আমি জি, তো স্যার আমি এখন যে আপনাকে আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। তো আমি আজকে এখন আপনাকে আমি যে কোশ্চেন গুলো করবো এগুলো আসলে আমি তখন আমার অনেক বন্ধুরা বা অনেকেই আসলে থাকে, সেগুলোকে একটু আপনার কাছে জানতে চাবো যে আমরা জানি বা অনেকেই বলে যে হোমিওপ্যাথি আহ, ধীরে ধীরে কাজ করে। এটা প্রায় কিন্তু সকলেই বলে এবং জানে। তো আসলে এটার ভিত্তিটা কতটুকু? আসলে কি হোমিওপ্যাথি ধীরে ধীরে কাজ করে? আসলে এই জায়গাটা আপনি যদি অ্যান্সার চান, তো অর্গাননের ফার্স্ট যে অ্যাপোরিজম, সেখানে তো বলা আছে যে highest ideal of cure, যেটা physician has cured, যেটাকে বলা হচ্ছে rapid permanent gentle restoration of the health. The physician high and only mission is to restore the sick as is termed to cure. তো এই যে র্যাপিড পার্মানেন্ট জেন্টাল restoration of the health, প্রথম সূত্রে বলা হচ্ছে খুব দ্রুততার সাথে স্থায়ীভাবে এবং রোগীকে কম কষ্ট করে আরোগ্য করতে হবে। তো যেহেতু অর্গাননের ফার্স্ট লটা এইটা, সুতরাং হোমিওপ্যাথি ধীরে ধীরে কাজ করে, এই বিষয়টা কেন আসছে? কিছু ঘটে বলেই তো রটে, তাই না? এই কথাটা কেন আসছে? আসলে এই কথাগুলো আমরাই তৈরি করেছি, আমরা হোমিওপ্যাথি তারাই তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি? আমি যখন রোগীটাকে ওষুধ দিয়েছি, আমার কিন্তু ইন্ডিভিজুয়ালি ব্যাপার। হ্যাঁ, আমি কনফিডেন্ট আমার নাই, আমি রোগীটাকে আংশিক সিমিলারিটি ওষুধ দিয়েছি, আমি রোগীটাকে ধরে রাখার জন্য বললাম যে
আপনার ওষুধটা কাজ করতে সময় লাগে, কিংবা রোগী ওষুধ খাচ্ছে, ডাক্তার সাহেব কাজ তো পাচ্ছি না, আরে অপেক্ষা করেন, হোমিওপ্যাথি ধীরে ধীরে কাজ করে, গোড়া থেকে নির্মূল করবে। এই যে এই বিষয়গুলো কিন্তু আমরা হোমিওপ্যাথি ডাক্তারই তৈরি করেছি। আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে মানুষের দৃষ্টিভঙ্গিটা কেমন, একটা ধরুন সেই রোগে সে হচ্ছে আপনার সেই রোগে সাপোজ ধরুন সোরিয়াসিস বা আইবিএস বা কোনো একজিমা, এখন সেই রোগটা যদি আপনার কাছে ট্রিটমেন্টে আসে, অন্যান্য প্যাথিতে ট্রিটমেন্ট করার পর, এখন সেই রোগটা কি 2 দিনে সেরে যাবে? অবশ্যই না। সেই রোগটা সারতে অন্তত পক্ষে তো আপনার 2 মাস 3 মাস বা 6 মাস লাগবে। তাহলে সেক্ষেত্রে তো আপনার কি সারলো, বাট দেরিতে, কিন্তু না সারার চেয়ে তো সারলো, তাই না? তো সেটা কিন্তু আপনি কম্পারেটিভলি তো বলতে পারেন না যে এটা দেরিতে সারলো, সেটা তো আপনার র্যাপিডলি তো সারলো। এবং আমি ব্যক্তিগত অভিজ্ঞতায় বলি, আমরা চিকিৎসকরা যদি কনফিডেন্ট থাকে আমাদের সিলেকশন মেডিসিনে, যে আমার মেডিসিনটা 100% সিলেকশন হয়েছে, সিমিলারিটি সিলেকশন হয়েছে, তাহলে আমাদের মনই বলে যায় যে খুব দ্রুত সেরে যাবে। আর যদি আমাদের কনফিডেন্স লেভেলটা লো থাকে, সঠিক নির্বাচন করতে পারি নাই, তখন কিন্তু আমাদের মনই বলে দেয় যে এটা যে কি করবে না হবে এটা বলতে পারতেছি না, দেরি হইতে পারে, বা লাগলেও লাগতে পারে, না লাগলেও লাগতে পারে। আচ্ছা। তো এগুলো কিন্তু আসলে বাস্তব কথা বা অভিজ্ঞতা। তো এই জায়গা থেকে এটা হোমিওপ্যাথির দোষ না, এটা আমাদের হোমিওপ্যাথদের দোষ। আমরা হোমিওপ্যাথরা যদি আমাদের নিজেদেরকে কি করতে পারি, মানে পর্যাপ্ত নলেজ দ্বারা আমাদেরকে সুসজ্জিত করতে পারি, যোগ্য সম্পন্ন করতে পারি, তাহলে এই শব্দ, এই কথাটা সমাজ থেকে চলে যাবে। ইনশাআল্লাহ। তো আমি আরেকটা কোশ্চেন রাখবো জনগণের পক্ষ থেকে, যে আমরা জানি যে হোমিওপ্যাথি ওষুধ ডিডব্লিউ মানে ডিস্টিল ওয়াটার, যেটা আপনারা আপনাদের ভাষায় বলেন, সেটাতে মিশিয়ে অনেক চিকিৎসকরা মেডিসিন দিয়ে থাকে। তো সেখানে অনেকেই বলতে শুনি যে, বা একটা প্রচলিত কথা আছে যে হোমিওপ্যাথি পানিতে মিশিয়ে মেডিসিন দেওয়া হয়। তো আসলে আমার প্রশ্নটা হচ্ছে এটা, যে হোমিওপ্যাথরা ডিডব্লিউ বা পান মেডিসিনটা দিয়ে থাকে, এটার কারণটা কি? হ্যাঁ, দেখুন, মানুষের মধ্যে এক ধরনের কিছু ডিলিউশন আছে। যেমন ধরুন, আপনি যদি একটা রোগীর মুখে এক ফোঁটা ডাইলুটেড মেডিসিন, মানে ওই যেটা সরাসরি পোটেনটাইজ মেডিসিন, ডাইলুটেড মেডিসিন জিহ্বার মধ্যে দিয়ে দেন, ঝাঁজ লাগে এবং সে মনে করে খুব পাওয়ারফুল একটা মেডিসিন। এবং এই জায়গাটা অনেক চিকিৎসকরা এই জায়গাটা গ্রহণ করে রোগীকে কি করে, এই ধরনের মেডিসিন তাদেরকে প্রয়োগ করে। বাট আপনি যদি অর্গানন ফলো করেন, সেখানে কিন্তু এইভাবে প্রয়োগের পদ্ধতিটা নাই। সেখানে কিভাবে বলা হয়েছে যে এই ডাইলেটেড মেডিসিনটা কি করতে হবে, সুগার অফ মিল্ক সেখানে ভেজাতে হবে, আপনার যে গ্লোবিউল পিল বলে সেগুলোতে ভেজাতে হবে। ভেজানোর পরে সেখান থেকে আপনার গ্লোবিউল ডিস্টিল ওয়াটারের মধ্যে নিয়ে সেটাকে রোগীকে ডেলিভারি করতে হবে। কেন ডেলিভারি করতে হবে? কারণ ওই ওয়াটার যখন আমরা মুখে নিব, ওই ওয়াটার কিন্তু ওয়াটার না, ওটার মধ্যে শক্তি আছে, ওষুধের শক্তি আছে, ওষুধের মেমোরি আছে, এবং আমাদের মুখের মধ্যে যে নার্ভগুলো আছে সেই ব্যাপক সংখ্যক নার্ভ রিসিভ করতে পারে। বাট আপনি যদি একটি পিল নেন বা 5টা পিল নেন, আপনার কিন্তু মুখের বেশি অংশ সে কিন্তু কি করবে না, অ্যাবসর্ব করবে না। আপনি যদি 1 ফোঁটা নেন, এটাও কিন্তু মুখের বেশি অংশ অ্যাবসর্ব করবে না। বাট আপনি যদি ওয়াটার নেন পুরো মুখে, তার মধ্যে মেডিসিনটা আছে, আপনি যদি পুরো নার্ভাস সিস্টেম, মুখে যত স্নায়ু সবগুলোতে কিন্তু সে কি করবে, কাজ করবে, তখন খুব দ্রুত কাজ করবে। তো সুতরাং এই পানির সাথে মিশিয়ে খাওয়াটাই হচ্ছে গিয়ে সাইন্টিফিক ওয়ে, এবং এটা হ্যানিম্যান পদ্ধতি। কেন কি এটা বলতে গেলে আরো অনেক বিস্তার হয়ে যাবে, কিন্তু সাধারণ যারা রুগী বা সমাজে যারা আমরা আছি, অনেকে প্রশ্ন করে ব্যাপারটা, আপনারা এই মাথায় এই জিনিসটা মাথায় প্রুভ করে দিবেন যে ঝাঁজ লাগলেই পাওয়ারফুল ওষুধ না, ওষুধ সাজে না, ওষুধ কাজে। ওষুধ কখনো স্বাদে বোঝা যায় না। তাহলে কি হতো, আপনি টক, আপনার অ্যাসিড অত্যন্ত জিহ্বায় গেলে অ্যাসিড আপনার জিহ্বা কিন্তু পুড়ে যাবে। তাহলে অ্যাসিডের চেয়ে বড় ওষুধ নেই, তাই না? লবণ, 1 মুঠা লবণ মুখে নেন, এর চেয়ে বড় ওষুধ নেই। তেঁতুল,
এক মুহূর্ত তেঁতুল মুখের মধ্যে নেন, এর চেয়ে বড় ওষুধ নেই। স্বাদে আসলে ওষুধ হয় না, ওষুধ হচ্ছে তার গুণে, এবং এটা প্রয়োগ করতে হয় পানিতে, এবং এটা যারা প্রয়োগ করে তারাই আদর্শ হোমিওপ্যাথ। যারা ওই ডাইরেক্ট আপনার আউন্স আউন্স ধরিয়ে দেয় যে আপনার এরকম আউন্সে আউন্সে ঝাঁঝাল ওষুধ দিতে পাবেন, হ্যাঁ, এটা কিন্তু আপনার প্রকৃত প্র্যাকটিস না। বুঝতে পারলাম? হ্যাঁ, অনেক সুন্দরভাবে আপনি বুঝিয়েছেন। তার মানে এটা যারা আমরা হোমিওপ্যাথ না বা আমরা হোমিওপ্যাথি স্টাডি করি না, তারা আমরা এই ব্যাপারটা আসলে আমি বলবো যে এটা আমাদের অজ্ঞতা থেকে আসলে আমাদের এই কথাটা বলে আমি মনে করি। কারণ, আহ, আপনি যেটা বললেন যে আহ, আমি যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে আপনার যে ওষুধটা, সেটা যে সরাসরি যে ওষুধটা থাকে সেটা পাওয়ারটা অনেক, সেই জন্য অনেকের বডিতে এটা শুট না করতে পারে। সেই জন্য আপনারা এমন ফরম্যাটে নিয়ে আসেন যেটার মাধ্যমে যাতে মানুষের অ্যাগ্রেভেশন না হয় এবং এটা দ্রুত মানুষের শরীরে এটা ছড়িয়ে পড়ে এবং তাড়াতাড়ি যাতে আরোগ্য লাভ করে। সেই জন্য মূলত এই ডিডব্লিউ বা ডিস্টিল ওয়াটার বা পানি যাই আমরা সহজে বুঝি, সেটাতে আপনারা এই মেথডটা প্রয়োগ করে আপনার ট্রিটমেন্ট করেন। আমি যদি ভুল না বলে থাকি। জি, আপনি একদম ঠিক বলেছেন। তারপরে আমি আরেকটা প্রশ্নে যাব, যেটা আমরা প্রায় শুনে থাকি যে মেডিসিনের সাইড ইফেক্ট। হোমিওপ্যাথিক মেডিসিনের সাইড ইফেক্ট অবশ্যই জি, অল সাইড মেডিসিন ইজ ইফেক্ট নাই, পয়জন। এটা আমরা শুনে থাকি। হ্যাঁ, অল মেডিসিন ইজ পয়জন, অল মেডিসিন ইজ পয়জন। হোমিওপ্যাথিক মেডিসিনকে হ্যানিম্যান এমনকি সূক্ষ্ম মাত্রায় নিয়ে গিয়েছে, যার যদি ভুল প্রয়োগ হয় সেক্ষেত্রে সাইড ইফেক্টটা কম হয়, অনেক ক্ষেত্রে হয় না সূক্ষ্ম মাত্রার জন্য। বাট এটাকে যদি হ্যাজার্ড ইউজ করা হয় এবং উচ্চ শক্তিতে ইউজ করা হয়, সেক্ষেত্রে ভয়ানক সাইড ইফেক্ট আমরা দেখি, রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে, রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। সুতরাং যার ইফেক্ট আছে তার অনেক ব্যাড ইফেক্ট আছে, ডেঞ্জারাস সাইড ইফেক্ট। এভরি ইফেক্ট হ্যাজ এন অপোজিট এন্ড ইকুয়াল রিঅ্যাকশন। যার অ্যাকশন আছে তার রিঅ্যাকশন আছে। যদি কেউ বলে যে তার অ্যাকশন আছে রিঅ্যাকশন নাই, তাহলে সেটা সায়েন্স হলো না। যার অ্যাকশন আছে তার রিঅ্যাকশন থাকতে হবে। আরিফ ভাই, একবারে আমরা একেবারে শেষ মুহূর্তে আমরা চলে আসছি। আপনার দেশে জানতে চাইবো যে এই করোনা কাল কোভিড-19 যখন এসেছে, তখন বাংলাদেশের প্রেক্ষাপটে হোক সারা আপনি যদি জনগণের উদ্দেশ্যে, আপনি তো জানেন যে আমাদের লর্ড অলরেডি উঠে গেছে, সাধারণ ছুটিও শেষ হয়ে গেছে, চলাফেরা করবে, তাদের উদ্দেশ্যে কিছু বলার? আচ্ছা, আমি আপনার পুরোপুরি কথা শুনতে পাই নাই। আজকে যে বিষয়টা যে আপনি কোভিড-19 এর উদ্দেশ্যে জনসচেতনতা হোমিওপ্যাথি কি করতে পারে এই বিষয়টা আপনি জানতে চাচ্ছেন। আচ্ছা, বর্তমানে যারা আছেন, যারা শুনছেন আমাদেরকে, আপনাদেরকে দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, এই কোভিড-19 আপনারা যদি নিজেদেরকে সেভ করতে চান, যদি আপনারা আমি নিজেদেরকে আমি আরিফ ভাই, আহ, আমি আমি বলতে চাচ্ছি, আমি ওই প্রশ্নটাতে আমি আসব। আপনি যেটার অ্যান্সার দিতে চাচ্ছেন, আমি প্রশ্নটা করেছিলাম যে আহ, আহ, জনগণের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা, মানে সচেতনতামূলক কিছু বলার আছে কিনা। আর আপনি যে অ্যান্সারটা দিতে চাচ্ছেন, সেটা আমি লাস্ট কোশ্চেনটা সেটা করব, যে হোমিওপ্যাথিতে আসলে আমরা কতটা আশ্বস্ত হতে পারি। আপনি দুইটা উত্তর আপনি একসাথে দিতে পারেন। আচ্ছা, ধন্যবাদ। জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যে আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা নেবেন একজন রেজিস্ট্রারকৃত চিকিৎসকের কাছে এবং অভিজ্ঞ চিকিৎসকের কাছে, যারা আদর্শ প্র্যাকটিস করে, যারা প্যাটেন্ট মাল্টি ওষুধ, অনেক ওষুধ দিয়ে যারা প্র্যাকটিস করে এবং বিশাল বিশাল সাইনবোর্ড দেয়
বিশাল বিশাল তারা অ্যাড দিচ্ছে, অ্যাড দিয়ে মানুষকে আকর্ষিত করতেছে, বাট তাদের কাছে যাওয়ার পরে দেখছেন যে অনেকগুলো ওষুধ দিচ্ছে, একের অধিক ওষুধ প্রয়োগ করেছে এবং আপনাদেরকে আহ, যে ওষুধ নিয়মের যে পদ্ধতিগুলো, যে বিষয়গুলো আমি বলছি, যেমন কিছু কিছু চিকিৎসকের কাছে আমরা জানতে পারি যে তারা 70টা ওষুধ দেয়, তারা 10টা ওষুধ দেয়, হ্যাঁ, একই সঙ্গে খাওয়ার জন্য। তাদের কাছ থেকে আপনার নিরাপদ থাকবেন। হ্যাঁ, এমন হতে পারে যে আপনাকে ওষুধ দিয়েছে, 1 মাসের ওষুধ দিয়েছে, আপনি একটা করে বোতল শেষ করছেন 6 দিনের জন্য, শেষ করে আবার আরেকটা বোতল খাচ্ছেন, আবার আরেকটা বোতল খাচ্ছেন। হ্যাঁ, সেটা ভিন্ন ব্যাপার, সেটা ভিন্ন ব্যাপার। কারণ দেখা যাচ্ছে কি যদি 50 মিলিসিমাল পদ্ধতিতে ওষুধ প্রয়োগ করে, M/2, M/2 এর পরে আবার M/3, M/4, M/6, আপনি 1 মাসের ওষুধ দূর থেকে এসেছেন, আপনাকে দিয়ে দিল। বাট একই সঙ্গে 10টা 12টা ওষুধ একসঙ্গে যারা প্রয়োগ করছে, সেটা কিন্তু কোনো হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট না, হোমিওপ্যাথিক প্র্যাকটিস না। সেই জায়গা থেকে আপনারা নিজেদেরকে সেভ করবেন। এবং যারা শিক্ষিত, যারা হোমিওপ্যাথি নিয়ে কাজ করছে, হোমিওপ্যাথিকে যারা ভালোবাসে এবং হোমিওপ্যাথিকে আদর্শের পথে রেখে যারা ট্রিটমেন্ট করছে, তাদের সম্পর্কে ভালোভাবে খোঁজ নিয়ে তাদের কাছ থেকে আপনার চিকিৎসাটা গ্রহণ করবেন এবং হোমিওপ্যাথির প্রতি আপনারা আস্থা রাখবেন। কেননা আজ থেকে 200 বছর আগে হোমিওপ্যাথি আবিষ্কার হয়েছে এবং 200 বছর যাবত যে মেডিসিন গুলো আবিষ্কৃত হয়েছিল, সেই মেডিসিন গুলো কিন্তু ব্যান্ড হয় নাই। আপনারা অনেকেই জানেন যে অ্যান্টিবায়োটিক আগামী 50 বছরে নতুন কোনো অ্যান্টিবায়োটিক আবিষ্কৃত হবে না। কারণ যে অ্যান্টিবায়োটিক গুলো তৈরি হয়েছে, অনেক অ্যান্টিবায়োটিক ব্যান হয়ে যাচ্ছে, অনেকটা ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, যার জন্য নতুন করে কোনো অ্যান্টিবায়োটিক আর আবিষ্কৃত হচ্ছে না। বাট হোমিওপ্যাথি এমন একটা সিস্টেম যেখানে অ্যান্টিবায়োটিক ছাড়াও আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট করতে পারি এবং ট্রিটমেন্টের অনেক ধারা আছে। আমাদের পজিটিভ ট্রিটমেন্ট আছে, মাইজমেটিক ট্রিটমেন্ট আছে, ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট আছে, ব্যক্তি স্বাতন্ত্র্যের ভিত্তিতে ট্রিটমেন্ট আছে। বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন দিক থেকে আমরা ট্রিটমেন্ট করতে পারি এবং একটা রুগীকে সে যতটাই খারাপ হোক না কেন, যদি রুগীটা কিউরের পসিবিলিটি না থাকে, অন্তত প্যালিয়েশনে থেকে সেখানে দেওয়া যায়। এবং হোমিওপ্যাথি অপরচুনিটি তো অনেক কিছু আছে। এর মানে ইহা নয় যে অন্য প্যাথির প্রয়োজন নেই, না, সমস্ত প্যাথির প্রয়োজন আছে। স্রষ্টা মানুষের জ্ঞান দিয়েছে, কেন জ্ঞান দিয়েছে, কেন এত পদ্ধতি দিয়েছে? মানুষের প্রয়োজনের জন্য। মানুষের প্রয়োজনে কিন্তু আবিষ্কার হয়েছে। আপনি ইউনানি বলেন, আয়ুর্বেদিক বলেন, অ্যালোপ্যাথি বলেন, হোমিওপ্যাথি বলেন, একে অন্যের পরিপূরক হিসেবে, অনুপূরক হিসেবে কাজ করছে। কেউই সম্পূর্ণ নয়। হোমিওপ্যাথির অনেক লিমিটেশন আছে, সেই লিমিটেশন গুলো আমাকে স্বীকার করতে হবে। হোমিওপ্যাথি অনেক লিমিটেশন আছে। আমাদের কিন্তু অনেকের সার্জারিতে যেতে হয়, সেখানে আমরা যদি গোড়ামি করে তাহলে হবে না। এমন অনেকে আছে দেখেছি যে ক্যান্সারের রুগীটাকে বুঝতে পারতেছে না, বাট অনেক হোমিও ডাক্তার সে ক্যান্সার রুগীটা নিয়ে রুগীটা আরো 12টা বাজিয়ে তারপর তারা ডাক্তারের কাছে পাঠাইছে, পরে সেই ডাক্তাররা গালিগালাজ করে যে হোমিওপ্যাথি কি অবস্থা। হোমিওপ্যাথির দোষ না, দোষ হচ্ছে ওই ডাক্তারের যে ওই রুগীটার 12টা বাজিয়েছে। এই ম্যালপ্র্যাকটিস কিন্তু হচ্ছে। সুতরাং যেটা সার্জিক্যাল কেস, এটা সার্জারিতে যেতে হবে। যেটা হোমিওপ্যাথিক ফিল্ডের মধ্যে, সেটা হোমিওপ্যাথিক উপায়ে ট্রিটমেন্ট করতে হবে। সুতরাং এখানে কোনো গোড়ামি চলবে না। এই গোড়ামির জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমরা যে চিকিৎসক আছি, আমরা স্টাডি করবো এবং প্যাথোলজি বুঝতে হবে। একটা সার্জিক্যাল কেস, সাপোজ ধরুন কোনো একজন নারী, সে প্রচন্ড ব্যথা হচ্ছে, তার পেট ব্যথা হচ্ছে, প্রচন্ড ব্যথা হচ্ছে, আপনি তাকে সিমটোমেটিক ট্রিটমেন্ট দিলেন, বাট আপনি জানলেন না যে তার একটোপিক প্রেগন্যান্সি হয়ে ওখানে টিউবটা বাস্ট হয়ে গেছে বা অ্যাপেন্ডিসাইটটা বাস্ট হয়ে গেছে, আপনি জানলেন না। আপনি সিমটোমেটিক ট্রিটমেন্ট কিন্তু রুগীটা মরে যাবে। এখানে সার্জিক্যাল কেস। হ্যাঁ, সুতরাং আমাদের গোড়ামি করলে চলবে না। আমাদের অ্যালোপ্যাথি বলেন, হোমিওপ্যাথি বলেন, সবার প্রতি শ্রদ্ধা রাখতে হবে। অ্যালোপ্যাথদের উচিত হোমিওপ্যাথদের শ্রদ্ধা করা, হোমিওপ্যাথদের উচিত অ্যালোপ্যাথদের শ্রদ্ধা করা। একে অন্যকে শ্রদ্ধা রেখে, যেমন একটা রোডে বাস, ট্রাক, রিক্সা, সাইকেল পাশাপাশি যায়, ওইভাবে আমাদেরকে পাশাপাশি যেতে হবে। সংঘর্ষ বাঁধলে হবে না, আমাদেরকে হাত ধরে পাশাপাশি করে মানুষের কল্যাণে আমাদেরকে ওই বন্ধুত্ব করে আমাদের এগিয়ে যেতে হবে। এবং বর্তমানে যে বিষয়টা আপনি বললেন যে কোভিড-19 বা করোনার বিষয়ে একটি কথাই বলতে চাচ্ছি। আমরা শেষের দিকে আসছি। আমাদের প্রোগ্রাম ছিল 30 মিনিটের, সেখানে হয়ে গেছে 1 ঘন্টা। তা হচ্ছে হোমিওপ্যাথিক সমস্যা। ট্রিটমেন্টে, হ্যাঁ, আমি এর আগেও বলেছি, হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে কিন্তু সে পুলিশ হসপিটালে অনেকগুলো রোগী কিন্তু সেরে গেছে সেখানে। হ্যাঁ, আমাদের রাশিদ ভাই এখন ট্রিটমেন্ট দিচ্ছেন। আমি ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও বলেছি যে অনেক রোগী আমাদের সেরে গেছে, যাদেরকে প্রিভেন্টিভ দেওয়া হয়েছে তারাও আমি ভালো আছে। এবং আপনারা যারা প্রিভেন্টিভ নেননি, আজকে অ্যালবাম 30
পরপর 3 দিন আপনারা আর্সেনিক অ্যালবাম 30 এই ওষুধটা নেবেন। কিভাবে নেবেন? 5-7টা করে পিল 1 কাপ পানির মধ্যে গুলিয়ে পরপর 3 দিন ওখান থেকে 1 চামচ করে বাসার সবাই খাবে। এভাবে পরপর 3 দিন আপনারা নেবেন খালি পেটে, 1 মাস পর আবার নেবেন। আর যারা আক্রান্ত হয়েছেন, যারা কোভিড-19 এ আক্রান্ত হয়েছেন, তারাও হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিন, সিম্পটমেটিক ট্রিটমেন্ট নিন এবং ভালো থাকুন। অন্ততপক্ষে কমপ্লিকেশনটা খুব কম হবে এবং মৃত্যুর হার কমে যাবে। এটা আমি ইনশাআল্লাহ আত্মবিশ্বাসের সাথে বলতে পারি। পূর্ববর্তী মহামারীর অভিজ্ঞতা থেকে। যদিও হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সারা পৃথিবী এখনো গ্রহণ করে, সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে মৃত্যুর হার অনেক কমে যাবে এবং মানুষ অনেক নিরাপদ হয়ে যাবে। আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাই, যদি ভুল না হয়ে থাকে। সেটা হচ্ছে গত 2 দিন আগে অনলাইনে দেখেছি যে আপনার যে কলেজ হোমিওপ্যাথি গভর্নমেন্ট, সেখানে কোভিড-19 এর পেশেন্টদের জন্য আইসোলেশন করা ওয়ার্ড খোলা হয়েছে। জি, সেটা একটা ভালো উদ্যোগ বলে আমি মনে করি। আর আপনি যে কথাটা বলেছেন যে আহ, অনেকাংশে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট যদি নেয়, অনেকাংশে আসলে মৃত্যুর হারটা কমে যাবে বা কোভিডে আক্রান্ত হওয়ার চান্সটাও কমে যাবে। আমি গতকালকে একজন ডাক্তারের সাথে আমি কথা বলেছিলাম। তো সেখানে উনি আমাকে খুব কনফিডেন্টলি বলেছে যে ওনারা প্রায় 50% এর মতো ওনারা রিকভারি করেছে হোমিওপ্যাথি দিয়ে। তো আসলে এটা একটা আশার আলো। আর বাংলাদেশে তো আমরা দেখতেই পাচ্ছি, আপনি যেটা বললেন যে ইসকন মন্দিরে আমরা 36 মেম্বার, আমরা ভালো রেজাল্ট হয়েছে, হোমিওপ্যাথিতে ভালো হয়েছে। কালকে 50 জন লোকের মধ্যে 42 জন সম্ভবত সুস্থ হয়েছে, আর বাকিরা সুস্থের পর। তো এটা একটা আসলে আশার আলো। তো যাই হোক, আপনার কাছে একেবারেই লাস্ট প্রশ্নটা যেটা থাকবে সেটা হচ্ছে যে আপনি আপনার জুনিয়র যারা হোমিওপ্যাথ আছে তাদের উদ্দেশ্যে যদি বলেন। সম্ভবত আবারও টেকনিক্যাল প্রবলেম। যে আমরা ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম কিছু সময়ের জন্য। সম্মানিত দর্শক, আসলে আমরা এখন টেকনিক্যাল একটু প্রবলেমের জন্য আরিফ ভাইকে আসলে সংযুক্তে রাখতে পারছি না। আশা করি অল্প সময়ের মধ্যে উনি ফিরে আসবেন। সম্ভবত আরিফ ভাই আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে সম্ভবত। টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। আমরা শেষ প্রশ্নটি আমরা আসলে আপনার কাছ থেকে আমরা উত্তরটি যদি দিতে পারি তাহলে। যে সম্মানিত দর্শক, আমরা আসলে
আচ্ছা, টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা আমাদের কানেকশন হারিয়ে ফেলেছি। তো আজকের মতো আজকে এই প্রোগ্রামটা এখানেই শেষ করতে চাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এবং সবাই হোমিওপ্যাথিকে ভালোবাসবেন। যারা চিকিৎসক আছেন, যারা নতুন যারা শিক্ষার্থী আছেন, হোমিওপ্যাথিকে ভালোবাসবেন এবং হোমিওপ্যাথি নিয়ে স্টাডি করবেন, লেখাপড়া করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।